আচ্ছা, ঠিক আছে। আমি মোটামুটি শুরু করছি। এই মানি ব্যাংকিং অধ্যায়টা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইকোনমির যে পোর্শনটা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এই মানি এবং ব্যাংকিং। অন্যান্য সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসুক বা না আসুক, এই জায়গাটা থেকে প্রশ্ন থাকবেই, কারণ যেহেতু বিষয়টা অর্থনীতি। তো সুতরাং মানি আর ব্যাংকিং, যেটাকে বলা হয় অর্থনীতির মেরুদণ্ড যেটাকে বলা হয়, তো সেজন্য এই জায়গাটা সবচেয়ে ভালো করে করার জন্য এই জায়গাটাই করতে হবে। তো খুব ভালো করে বুঝতে হবে পুরো বিষয়টা। এখন প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, আমি যদি মানি অধ্যায়টা দেখি, প্রথমে এই অধ্যায়টাই রয়েছে মানি ব্যাংকিং এর মধ্যে। ব্যাংকিং এ যাওয়ার আগে, ব্যাংকিং এ প্রবেশ করার আগে, কারণ ব্যাংকিং এর পুরো বিষয়টাই মানি নিয়ে, তো ব্যাংকিং এ প্রবেশ করার আগে আমাদের মানি এই অধ্যায়টা করতে হবে। তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মানি জিনিসটা কি, কাকে আমরা মানি বলবো। তো মানি এই কথাটা প্রথমে শব্দটা শুনলেই কি মনে হয়, সেটা একটু জানতে চাইবো কারোর থেকে, যে মানি বলতে কি বোঝায়। যদি একটু অর্থনীতির ধাঁচে বা অর্থনীতির দিক থেকে আমরা ভাবি, তাহলে মানি বলতে কি বোঝাবে, কাকে আমরা মানি বলবো, কেউ বলতে পারবে? সাধারণভাবে যেটা মনে হচ্ছে, আমি কোনো একেবারে দারুণ একটা ডেফিনেশন চাইছি না, মোটামুটি কি মনে হয়? আচ্ছা, যাই হোক, আহ, আমি আরেকবার শুনে নেবো আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, আমি বুঝতে পারছি না, কারণ আমি উত্তর পাচ্ছি না কারোর থেকে। কেউ একজন বলবে আমার আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি পুরো ব্যাপারটা আমি প্রথম থেকে বলছি। সেটা হচ্ছে, মানি বিষয়টা কি আর এটা কিভাবে তৈরি হলো সেটা আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে। তো একেবারে আমরা যদি সভ্যতার একেবারে পিছন দিকে যদি যাই সভ্যতার, তাহলে সেখানে দেখবো মানি বিষয়টা কিন্তু সেখানে ছিল না। তো সেখানে মানুষ প্রয়োজন মেটাতো বার্টার সিস্টেমের মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি বিনিময় প্রথার মাধ্যমে। মানুষ বিভিন্ন যে লেনদেন প্রথা সেটা করত, একটা দ্রব্যের বদলে অন্য দ্রব্য এভাবে চালাতো। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্নভাবে ইভলিউশনের মাধ্যমে মানি ব্যাপারটা এসেছে। তো সেখানে আমি খুব বেশি ডিটেলস ইতিহাসে যাচ্ছি না, আমি অর্থনীতির বিষয়টাই এখানে বলবো। তো মানি বলতে কি বোঝাবে, কোনো দ্রব্যের, বা সেটা একেবারে বস্তু হতে পারে অবস্তুও হতে পারে, কিন্তু কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে মানির সংজ্ঞা কিন্তু আরো ব্রড হয়ে গেছে, যেখানে ক্রিপ্টোকারেন্সিও চলে এসেছে। তো সেটা এমন দ্রব্য হতে হবে যেটার এই গুণগুলো থাকবে। কি গুণ থাকবে? প্রথমে হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ পরিবর্তন করার একটা মাধ্যম হিসেবে সেখানে থাকবে, এক্সচেঞ্জ করা যাবে যেটা দিয়ে সেটা। আর কি? মেজার্স অফ ভ্যালু, কোনো দ্রব্য সেটা কতটা মূল্যবান সেটা আমরা এই মানি দিয়ে সেটাকে মেজার করছি, কারণ অন্য কোনো মেজারমেন্ট নেই। আমরা যদি এক একটা দ্রব্য, আমরা যদি 10টা আলাদা আলাদা দ্রব্য পাশে রাখি, তাহলে সেটা আমরা কিভাবে বলবো যে এইটার এটার ভ্যালু এতটা, এটার ভ্যালু এতটা, সেটা আমরা কিভাবে বলবো? একটা তো মেজারমেন্ট থাকতে হবে। যেমন কোনো দৈর্ঘ্য আমরা বিভিন্ন স্কেল দিয়ে মাপি, তো সেরকম কোনো একটা বস্তুর যে ভ্যালু সেটাকে আমরা কি দিয়ে মাপবো? So সেটা মাপার জন্য মানি রয়েছে। তো মেজার্স অফ ভ্যালু এটা হয়। আর কি হয়? স্টোর অফ ভ্যালু, সঞ্চয়। তো আগেকার দিনে যখন ওই বার্টার সিস্টেম ছিল বা বিনিময় প্রথা ছিল, তখন সঞ্চয় করে রাখার কিন্তু আলাদা কোনো মাধ্যম ছিল না। তো সেখানে সঞ্চয় করার জন্য ওই ওই পচনশীল দ্রব্য সঞ্চয় করতে হতো, so সেটা নষ্ট হয়ে যেত। কিন্তু এখানে সেই অসুবিধাটা চলে গেল, মানি যখন এলো তখন এই স্টোর অফ ভ্যালু এটাও কিন্তু স্টোর করে রাখা সম্ভব হলো। কোনো দ্রব্যের মূল্যটাকে, সেটাকে কিন্তু স্টোর করে রাখা সম্ভব হলো। তো এটা একটা বৈশিষ্ট্য থাকবে, কোনো দ্রব্যকে আমরা মানি তখন বলতে পারবো। আর কি থাকবে? স্ট্যান্ডার্ড অফ ডিফার্ড পেমেন্ট। তো বিভিন্ন ধরনের যে আলাদা আলাদা ছোট 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 পেমেন্টের অপশন, সেটা কিও কিন্তু এই এর মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। এরকম নয় যে শুধুমাত্র একটা বড় অ্যামাউন্ট, আলাদা ছোট ছোট বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্র্যাগমেন্টে আমরা কিন্তু সেটা পেমেন্টটা করতে পারি, বা আমরা সেই ভ্যালুটা দিতে পারি। তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য, বা আমরা বলতে পারি ফাংশনস অফ মানি, অর্থের কি কি কাজ রয়েছে। তো এই বৈশিষ্ট্যগুলো যার থাকবে, আমরা তাকে বলতে পারবো মানি। তো এখন আমরা সাধারণভাবে মানি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্সি।
কারেন্সি নোট হতে পারে বা মুদ্রা যেটা হতে পারে, এই দুটোকে আমরা সাধারণভাবে মানি বলে থাকি। কিন্তু বর্তমানে যেটা ভার্চুয়াল কারেন্সি চলে এসেছে, বর্তমানে বিভিন্ন সময় বিটকয়েন, লিব্রা এরকম অনেক অনেক বর্তমানে চলে এসেছে, যেটাকে আমরা ক্রিপ্টোকারেন্সি বলে থাকি। তো সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ মানি, যদিও সেটা সব জায়গাতে লিগাল টেন্ডার নয়, অর্থাৎ সেটা লিগাল নয় সব জায়গাতে। তো লিগাল টেন্ডার ব্যাপারটা কি বা ক্রিপ্টোকারেন্সি কি আমরা পরে আসছি, কিন্তু মানি যে একটা ব্রড ডেফিনেশন রয়েছে, শুধুমাত্র মুদ্রাকে আমরা বলতে পারি না, সেই বিষয়টা এখানে বলতে হবে যে মানি ইজ আ কমনলি অ্যাকসেপ্টেড মিডিয়াম অফ এক্সচেঞ্জ। প্রত্যেকে এটা একসেপ্ট করে, প্রত্যেকে এটা ব্যবহার করে আর কি। মানি ইজ এনিথিং দ্যাট ক্যান বি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাজ পেমেন্ট অর গুডস এন্ড সার্ভিস অর সেটেলমেন্ট অর ডেট। তো যে কোনো ভাবে এটাকে অ্যাকসেপ্ট করা যায়, কোনো দ্রব্যের পেমেন্ট হিসেবে, সার্ভিসের পেমেন্ট হিসেবে এটা অ্যাকসেপ্ট করা যায়। এবং এটা মোস্ট লিকুইড। অর্থনীতিতে লিকুইড ধারণাটা বুঝতে হবে। লিকুইড ব্যাপারটা কি, যেটা চট করে কোনো মানুষ গ্রহণ করতে পারে বা যেটা চট করে ব্যবহার করা যায়। কোনটা করা যায় না সেটা দিলে আরো উদাহরণটা পরিষ্কার হবে। যেমন চেক, চেক কিন্তু আমরা যে কোনো জায়গাতে, আমরা একটা খুচরো দোকানে গিয়ে 5,000 টাকা, 10,000 টাকা বা আরো বেশি চেক দিয়ে আমরা বলতে পারি না আপনি এই দ্রব্যটা আমাকে দিন। তো সেটা কিন্তু লিকুইড নয়। তো মানি কিন্তু সবচেয়ে বেশি লিকুইড, এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, যে কোনো জায়গাতে এটা চলবে। তো সেই জন্য মানিকে বলা হচ্ছে এটা সবচেয়ে বেশি লিকুইড। তো এভাবে আমরা মানি বিষয়টা বুঝতে পারবো যে এই এই বৈশিষ্ট্য এর মধ্যে আছে এবং এই কাজ মানি করতে পারে। এবার মূল বিষয়ে আসবো, কনসেপ্ট অফ মানি সাপ্লাই। অর্থনীতিতে মানি সাপ্লাই এটা বিরাট বড় ব্যাপার, কারণ অর্থনীতি সচল রাখতে এই সাপ্লাইটাকে অবশ্যই বজায় রাখতে হবে। তো কি কি পদ্ধতিতে কিভাবে এই সাপ্লাইটা হয়ে থাকে সেটা আমাদের জানতে হবে, কি কি নিয়ম কানুন রয়েছে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এটা বলার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা অর্থনীতিতে বোধহয় প্রত্যেক স্টুডেন্টেরই মাথায় আসে সেই প্রশ্নটা। তো সেই প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা দেশে এই যে বিভিন্ন দারিদ্র রয়েছে বা যে কোনো ডিসক্রিমিনেশন রয়েছে, তো সেখানে প্রচুর অর্থ প্রিন্ট করে ছাপিয়ে সেটাকে তো মেটানো যেতে পারে, কিন্তু সেটা করা হয় না কেন? কোন একটা দেশ তো প্রচুর পরিমাণ কারেন্সি ছাপিয়ে, নোট ছাপিয়ে যে কোনো ভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করে দারিদ্র দূরীকরণ করতে পারে, কিন্তু সেটা কেন করা যায় না? সেই প্রশ্নটা আমি একবার রাখতে চাই, প্রত্যেককে ভাবতে বলতে চাই যে এই এই বিষয়টা কেন হয়। এটা কারোর থেকে আমি উত্তরটা চাইবো, বা বিষয়টা কি, এটা অন্তত কিছুটা হলেও বিষয়টা ভাবতে হবে যে আহ, যে কোনো দেশ তো এটা করতে পারে, ছাপিয়ে নিতে পারে অর্থ, তাতে সেটা কেন করে না কেন? একটু জানতে চাইবো কারো থেকে, বলতে অন্তত চেষ্টা করুন। শুনতে পাচ্ছি না, আমার আমার কথাটা শোনা যাচ্ছে তো? আমি যা যা বলছি শোনা যাচ্ছে সেগুলো? হ্যালো? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো এই বিষয়টা কিন্তু প্রথমে বুঝতে হবে, অর্থনীতি বুঝতে গেলে এইটা বুঝতেই হবে, কারণ এটা একটা গোড়ার বিষয়, অর্থনীতির একেবারে গোড়ার বিষয়, যেটা কেন করা হয় না। এটা কেন করা হয় না সেটা বুঝতে পারলেই আমরা জিডিপিটাও বুঝতে পারবো, ইনফ্লেশন কেন হয় বুঝতে পারবো, ডিফ্লেশন কেন হয় সেটাও বুঝতে পারবো। সবকিছু কিন্তু এর উপর ডিপেন্ড করছে। এরকম এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আহ, তো যাই হোক, আমি বিষয়টা বলি যে অর্থ, অর্থের কিন্তু বেসিক্যালি যেটা আমরা নোট বলে থাকি বা মুদ্রা যেটা হয়ে থাকে, তার কিন্তু ইনসিঙ্ক ভ্যালু কিছু নেই, অর্থাৎ তার অন্তর্বর্তী যে ভ্যালু, তার কিন্তু একটা ফেস ভ্যালু রয়েছে। বাইরে লেখা রয়েছে 100 টাকা, 500 টাকা, 2,000 টাকা, সেটা বাইরে লেখা লেখা রয়েছে, কিন্তু তার আভ্যন্তরীণ মূল্য কিন্তু কিছু নেই, জাস্ট সেটা একটা কাগজ। আমাদের দেশে সেটা চলে, বিদেশে যদি 2,000 টাকার নোট অনেক প্রচুর ছড়িয়ে রাখা হয়, তাহলে কিন্তু সেটা কিছুই নয়, সেটা জাস্ট একটা কাগজ। তো বেসিক্যালি অর্থের সেই ভ্যালুটা কিন্তু নেই। তাহলে ভ্যালু কিসের আছে, কিসের মূল্য রয়েছে? সেটা কিন্তু দ্রব্যের রয়েছে মূল্যটা। কোনো একটা দ্রব্য, সেটা প্রোডাকশন করা হলো, সেই দ্রব্যটার একটা ভ্যালু আছে, যেটা আমরা অর্থ দিয়ে পরিমাপ করছি এবং সেটা প্রদান করছি। তো মূলত অর্থের কিন্তু সেই ভ্যালুটা নেই। কখন ভ্যালু থাকতো? যখন আগেকার দিনে বিভিন্ন রকম মুদ্রা ব্যবহার করা হতো, তার একটা ফেস ভ্যালু থাকতো, আবার তার একটা ইনস্ট্রিনস ভ্যালু থাকতো, তার অভ্যন্তরীণ একটা ভ্যালু থাকতো। তো সেটা যাই হোক, গলিয়ে বিভিন্ন কাজে লাগানো হতো, যার জন্য সেটা সেই ব্যবস্থাটা উঠে গেছে আস্তে আস্তে। বর্তমানে আমরা কাগজি মুদ্রা ব্যবহার করছি। কিন্তু কোনো দেশে যদি সেটা প্রচুর পরিমাণে ছাপানো হয়, তখন কি হবে?
তখন প্রোডাকশন তো সেম রয়েছে, তাহলে লোকের হাতে প্রচুর টাকা রয়েছে, প্রোডাকশন সেম রয়েছে, তাহলে কি হবে, বাজারে গেলে সেটা কিনতে গেলে পাওয়া যাবে না, বা মূল্য প্রচুর হয়ে যাবে, সেটার ভ্যালুটা অনেক বেশি বেড়ে যাবে। তো সেই জন্য কি হয়, কোনো একটা দেশে ওরকম ভাবে অর্থ কিন্তু ছাপাতে পারে না, প্রচুর পরিমাণে অর্থ ছাপিয়ে সে কিন্তু দারিদ্র দূরীকরণের দিকে যেতে পারে না। তাহলে একটা বিরাট পরিমাণ ইনফ্লেশন সেখানে কিন্তু হয়ে যাবে, যেটাকে আমরা হাইপার ইনফ্লেশন বলে থাকি, অতিরিক্ত মুদ্রাস্ফীতি, সেটা কিন্তু হয়ে যাবে। মুদ্রাস্ফীতি বিষয়টাও তাই, যে অর্থ প্রচুর পরিমাণে হয়ে গেছে মানুষের হাতে, কিন্তু সেই পরিমাণে প্রোডাকশন বাড়েনি। তো এই ব্যাপারটা বুঝতে হবে। এই প্রশ্নটা সমাধান করার সাথে সাথে অর্থনীতির অনেক প্রশ্নের সমাধান বা অনেক বিষয় কিন্তু বোঝা যাবে, যে কেন একটা দেশ প্রচুর টাকা ছাপিয়ে দারিদ্র দূরীকরণের চেষ্টা করে না। তো যাই হোক, বিষয়টা জানা প্রয়োজন, আমি বলে দিলাম একবার, আমি বিভিন্ন সময় এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করব সবাইকে। যাই হোক, এবার বলি কনসেপ্ট অফ মানি সাপ্লাই। এই বিষয়টা কি, মানি সাপ্লাই ব্যাপারটা বোঝা যাচ্ছে। অর্থনীতির যে কোনো টার্মস বোঝার জন্য মানি সাপ্লাই, এখানে যেমন শব্দ থেকে আমরা বুঝতে পারছি, অর্থনীতির যে কোনো টার্মস বোঝার জন্য কিন্তু শব্দটা প্রথমে বুঝতে হয়, কি বলতে চাইছে তার মিনিংটা বুঝতে হয়, তাহলে কিন্তু বিরাট ভিতরটা কিন্তু বোঝা সম্ভব হয় সেখান থেকে। আচ্ছা, কনসেপ্ট অফ মানি সাপ্লাই বলি। মানি সাপ্লাই রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ মানি হুইচ ইজ ইন সার্কুলেশন ইন দ্য ইকোনমি অ্যাট এনি গিভেন টাইম। একটা পার্টিকুলার সময়, সেটা একটা বছর হতে পারে, একটা মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে কতটা মানি, কতটা অর্থ অর্থনীতির মধ্যে সার্কুলেশনে আছে, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের হাতে, সেইটা হচ্ছে মানি সাপ্লাই। ইট ইজ আ টোটাল স্টক অফ মানি হেল্ড বাই দ্য পিপল। তো এখানেই বিষয়টা পরিষ্কার, যে একটা মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে একটা দেশের যে অর্থগুলো ঘোরাফেরা করে, সেটাকেই বলা হচ্ছে মানি সাপ্লাই। কনস্টিটিউট বাই ইন্ডিভিজুয়াল, ফার্ম, স্টেট অ্যান্ড ইটস কনস্টিটিউয়েন্ট বডিজ এক্সেপ্ট দ্য স্টেট ট্রেজারি, সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। তো এই ব্যাংকে যে অর্থটা রয়েছে, সেটা বাদ দিয়ে বাকি সমস্ত অংশটাই কিন্তু আমরা এই মানি সাপ্লাই এর মধ্যে ধরছি। মানুষের হাতে যেটা ঘুরে বেড়াচ্ছে, বা যেটা বিভিন্ন ফার্ম রয়েছে, বিভিন্ন স্টেট রয়েছে, বিভিন্ন হাতে যেটা ঘোরাফেরা করছে, সেটাই হচ্ছে মানি সাপ্লাই। তো money supply is stock of money in circulation. The supply of money is a country depend upon the system of note issues adopted by the country. For instance, India adopted the minimum reserve system in 1957. খুব গুরুত্বপূর্ণ, এখানে হাইলাইট করা রয়েছে যে মিনিমাম রিজার্ভ সিস্টেম, এই বিষয়টা কি, 1957 সালে এইটা আনা হচ্ছে। এখানে এই এই ইনফরমেশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, সরাসরি প্রশ্ন আসে। মিনিমাম রিজার্ভ সিস্টেম অর্থাৎ আরবিআই তার নিজের কাছে একটা ন্যূনতম মূল্যের দ্রব্য রেখে বাকি অংশ কিন্তু নোট প্রিন্ট করতে পারে। সে ন্যূনতম, সেটা কত, 200 কোটি টাকা, মিনিমাম রিজার্ভ রুপিস 200 crore। এবং গোল্ড এবং ফরেন সিকিউরিটি, যেটা এই এই যে 200 কোটি টাকা রাখতে হচ্ছে, এটা সোনা থাকবে, এবং বিদেশি যে সিকিউরিটি গুলো, ফরেন সিকিউরিটি, যেমন আমাদের দেশে গভর্নমেন্ট সিকিউরিটি বেরোয়, সেরকম বিদেশি কিন্তু ফরেন সিকিউরিটি থাকবে, এবং গোল্ড থাকবে। আর তার মধ্যে কি থাকবে, গোল্ড শুড নট বি লেস দ্যান 115 crore। তো 115 কোটি টাকার সোনা থাকবে, এবং 200 কোটি টাকার এই এই পুরো অংশটা কিন্তু 200 কোটি টাকা থাকবে। এটাকে বলা হচ্ছে মিনিমাম রিজার্ভ। এটা আরবিআই এর কাছে রাখতেই হবে, এটাই হচ্ছে মিনিমাম রিজার্ভ সিস্টেম। তো এই এই যে ভ্যালুগুলো, এই যে নাম্বারগুলো, এখানে নাম্বারগুলো মনে রাখতে হচ্ছে, এবং 1957-তে এটা আসে, এটা মনে রাখতে হচ্ছে। আচ্ছা, এবার বিভিন্ন রকমের এই যে মানি সাপ্লাই হচ্ছে, সেগুলোকে বিভিন্ন রকম নাম দেওয়া হয়, রিজার্ভ মানি, ন্যারো মানি, ব্রড মানি, এরকম সব নাম দেওয়া হয়। তো সেই সেই বিষয়গুলো কি, সেটা একটু দেখে নেব। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে রিজার্ভ মানি। রিজার্ভ মানিটা কি, রিজার্ভ মানিটাকে হাই পাওয়ার মানি বলা হয়, এবং যেটা হচ্ছে মূল যে মানি, যেটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেটাই হচ্ছে এই অংশটা, অর্থাৎ অল ক্যাশ ইন দ্য ইকোনমি, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই M0। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। M0 যাকে বলা হচ্ছে, M0 তাকেই বলা হচ্ছে হাই পাওয়ার মানি, তাকেই এই এই অর্থনীতির মধ্যে যে মানিটা ঘুরে ফিরে বেড়াচ্ছে সেটাই। এবং সেটা কি কি রয়েছে তার মধ্যে, খুব গুরুত্বপূর্ণ, M0-র মধ্যে কি কি রয়েছে, কারেন্সি উইথ পাবলিক, সাধারণ মানুষের হাতে যে যে টোটাল কারেন্সিটা রয়েছে, যে যতটা মুদ্রা মানুষের হাতে রয়েছে, সেটা আরবিআই এর কাছে যে ডিপোজিট থাকে, সেই ডিপোজিটটা, এবং ব্যাংকের কাছে যতটা রিজার্ভ থাকে, সেইটা এর মধ্যে আসছে। আর ব্যাংকের যে অর্থ যেটা আরবিআই এর কাছে থাকে, সেটাও এর মধ্যে আসছে। তো এই পুরোটা নিয়ে M0 বলা হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে হাই পাওয়ার মানি।
এখানে সমস্ত বিষয়টা মাথায় রাখতে হবে, যেটা M0 সেটাই হাই পাওয়ার মানি, এবং সেটাই এই কারেন্সি উইথ পাবলিক আদার ডিপোজিট উইথ আরবিআই এবং ক্যাশ রিজার্ভ ব্যাংকের কাছে যেটা থাকছে, এবং ব্যাংকের যে অর্থ যেটা আরবিআই এর কাছে, সমস্ত এটাই M0 মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর ন্যারো মানি। ন্যারো মানি কাকে বলা হয়? যেটাকে আমরা বলি M1। তো এটা হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, মানুষের হাতে যে অর্থটা রয়েছে সেটা শুধু মানুষের হাতে যেটা রয়েছে, এবং তার সাথে কি ডিমান্ড ডিপোজিট অফ পাবলিক ইন ব্যাংক, শুধুমাত্র ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ যেটা ফিক্সড করা নেই, ব্যাংকে সাধারণভাবে রাখা হয়েছে সেই যে ডিপোজিটটা, সেই ডিপোজিটটা এবং মানুষের হাতে যে অর্থটা রয়েছে, এই দুটো অংশ নিয়ে আমরা এই ন্যারো মানিটা ধরে থাকি। খুব গুরুত্বপূর্ণ, বারবার জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকটা আলাদা আলাদা করে মাথায় রাখতে হবে। M0 হলো কি? হাই পাওয়ার মানি, সমস্ত যেটা ইকোনমির মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই অংশটা। ন্যারো মানি কাকে বলা হচ্ছে? সাধারণ মানুষের হাতে যেটা থাকছে এবং ব্যাংকে শুধুমাত্র ডিমান্ড ডিপোজিট হিসেবে যেটা থাকছে, আর অন্য কিছু নয়। আচ্ছা, তো M1 হলো। এরপর M2। M2টা কি? M1 অর্থাৎ এই কারেন্সি উইথ পাবলিক আর ডিমান্ড ডিপোজিট, আর পোস্ট অফিস সেভিং। পোস্ট অফিসে যে ডিপোজিটটা থাকে অ্যাজ এ সেভিং ডিপোজিট, তো সেটাকে বলা হচ্ছে M2। M1 এর সাথে পোস্ট অফিসের সেভিংটা মিলিয়ে বলা হচ্ছে M2। আর আর রয়েছে M3। M3 কে ব্রড মানিও বলা হয়, ব্রড কনসেপ্ট অফ মানি সাপ্লাই। কেন বলা হয়? কারণ এর মধ্যে M1 তো আসছেই, তার সাথে টাইম ডিপোজিট আসছে, অর্থাৎ ওই ব্যাংকে যে ফিক্সড ডিপোজিটটা রাখা হয়, যেটা একটা নির্দিষ্ট টাইমের পরেই তোলা যায়, আগে তোলা যায় না, সেটাই টাইম ডিপোজিট। তাহলে M1 প্লাস টাইম ডিপোজিট, এটা হচ্ছে M3। M3 কে ব্রড মানিও বলা হয়। খুব গুরুত্বপূর্ণ টার্মস। ব্রড মানি দিয়ে প্রশ্ন আসে যে ব্রড মানি কাকে বলা হয়, বা এই ফর্মুলাটা জিজ্ঞাসা করা হয় কোন কোন বিষয়টা ব্রড মানির মধ্যে পড়ে, তো সেটা হচ্ছে এই অংশটা। আর কি রয়েছে? M4। M4 কি? সমস্ত কিছু ওর মধ্যে চলে আসছে। M3 তো আসছেই, আর তার সাথে অল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক। তো সমস্ত যে পোস্ট অফিসের বিষয়টা, ডিপোজিট, যত রকম পোস্ট অফিস ডিপোজিট আছে সেটা, প্লাস M3, এটাকে বলা হচ্ছে M4। এখানে বলা হচ্ছে যে এক্সক্লুডিং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট একটা স্মল স্কিম, তো এটা বাদ দিয়ে এটা সেই অর্থে মনে রাখা সেভাবে প্রয়োজন নেই, কিন্তু এই যে অংশটা M3 প্লাস অল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক, এটা মনে রাখতে হবে যে M4 এর মধ্যে কিন্তু এই অংশটা আসে। তো এইভাবে বিভিন্ন ডিভিশন করা হয়েছে, কিছুই না, ডিভিশনটা জাস্ট একটু মনে রাখতে হবে যে M0 এই সার্কুলেশনের মধ্যে যা আছে আরবিআই এর কাছে, ব্যাংকের কাছে, সব নিয়ে হাই পাওয়ার মানি বলা হচ্ছে M0। ন্যারো মানি M1, সেখানে শুধুমাত্র পাবলিকের কারেন্সি আর ডিমান্ড ডিপোজিট ব্যাংকের কাছে যেটা আছে সেটা M2, M1 প্লাস পোস্ট অফিস। M4 এর ক্ষেত্রে কিন্তু M3 প্লাস পোস্ট অফিস আসছে, আর M3 এর ক্ষেত্রে M1 প্লাস টাইম ডিপোজিটটা আসছে। তো এইগুলো সব নিয়ে এই যত রকম রিজার্ভ মানির যে নামগুলো হচ্ছে সেগুলো এখানে সব রয়েছে। আচ্ছা, তো ন্যারো মানি কাকে বলা হয়? ন্যারো মানি আমরা দেখে এলাম, এই M1 কেই ন্যারো মানি বলা হয়, যেটা কারেন্সি আর ব্যাংকে যে সাধারণ মানুষের যে সেভিংস ডিপোজিটটা রয়েছে সেইটাকে বলা হচ্ছে ন্যারো মানি। তো টাইম ডিপোজিট এখানে বাদ দেওয়া হয়, অর্থাৎ যেটা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে সেটাকে M1 থেকে বাদ দেওয়া হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আসে, সেটা হচ্ছে নিয়ার মানি। নিয়ার মানিটা কি? Some financial asset may not be as liquid as the currency note and checkable deposit. For example, the time deposit, bankers is account, acceptance, bill of exchange, government and private bond, saving certificate, shares, etc. Those possess the power of money but are not able to immediately perform the economic activity, but still they are highly liquid and can be easily converted into money. Thus, these are called near money. এখানে নিয়ার মানি বলতে মানির কাছাকাছি বোঝাচ্ছে। এদেরও মানিতে কনভার্টিবিলিটি আছে, যেমন এখানে বলা হচ্ছে যে বিল অফ এক্সচেঞ্জ বা বন্ড, যেগুলো এগুলো মানি নয়, কিন্তু মানিতে এগুলোকে কনভার্ট করে নেওয়া যায়। একটা বন্ড নেওয়া হয়েছে, এই যে কোনো একটা বন্ড নেওয়া হয়েছে, সেই বন্ডটাকে কিন্তু মানিতে কনভার্ট করা যায়। সেই বন্ডটা সে যখন বিক্রি করে দেবে, সে তার বদলে কিন্তু অর্থ পাবে। সেই জন্য এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে নিয়ার মানি, অর্থাৎ মানি সেটা সরাসরি নয়, কিন্তু মানির কাছাকাছি, যার কনভার্টিবিলিটি রয়েছে। আচ্ছা, তো এখানে এক্সাম্পল রয়েছে নিয়ার মানি।
সেভিংস অ্যাকাউন্ট, মানি ফান্ড, ব্যাংকে যে টাইম ডিপোজিট থাকে সেটা, ট্রেজারি সিকিউরিটি যেটা ট্রেজারি বিল, ট্রি বিল যেটা বলে থাকি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে থাকে, এগুলো নিয়ে আমরা পরে জানবো। ওই অন্য অন্য অধ্যায়ে যখন ডিসকাস করা হবে তখন এগুলো নিয়ে আমরা জানবো। তো এখানে এই এক্সাম্পল গুলো জাস্ট একটু মনে রাখতে হবে যে এইগুলো নিয়ার মানির মধ্যে আসে। আচ্ছা, আরেকটা টার্মস এখানে রয়েছে, সেটা হচ্ছে হার্ড মানি। হার্ড মানি কাকে বলা হবে? হার্ড মানি ইজ মানি ইস্যুড উইথ আ in the form of gold or they are very credible asset, that is hard money. Avoid the risk of inflation. তো অর্থাৎ এখানে অর্থ যখন নোট ছাপানো হচ্ছে তার ব্যাকিং এ কিন্তু আগেকার এটা সিস্টেম একটু বলে নেওয়া প্রয়োজন, যে আগেকার এরকম সিস্টেম ছিল, ধরা যাক একটা 2000 টাকা ছাপানো হবে, তো তার পিছনে কিন্তু 2000 টাকা সোনা থাকতে হবে, তবে সেটা ছাপানো হবে। তো এর ফলে কি হতো, ইনফ্লেশন বিষয়টা কিন্তু আসতো না, অর্থাৎ যতটুকু আমার ভ্যালু রয়েছে ততটুকুই কারেন্সি রয়েছে। তো এই বিষয়টা ছিল। তো এটা এই বিষয়টাকেই বলা হচ্ছে হার্ড মানি, যে এটা কি এর কিন্তু ফেলিওর নেই, এর ব্যাকিং এ এই যে অর্থটা ছাপানো হচ্ছে তার ব্যাকিং এ কিছু একটা ভ্যালু রয়েছে। এটাই এই বিষয়টাই হচ্ছে হার্ড মানি। আর ঠিক এর বিপরীত হচ্ছে সফট মানি। এর হার্ড মানিটা আরেকবার বলবেন কি? হ্যাঁ 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 হ্যাঁ, হার্ড মানি হচ্ছে যে মানিটা, যে মানিটার পিছনে কোনো বস্তুগত সাপোর্ট রয়েছে। যেমন এখন যেটা থাকে না, যেমন এখন কি করে ব্যাংকে বিভিন্ন সময় প্রয়োজন যখন হয়, বাজেট ঘাটতি হলো বা বিভিন্ন রকম ঘাটতি হলো, যেটাকে আমরা হেলিকপ্টার মানি টার্মসটা ইউজ করা হয়, যেমন যে অর্থ ছাপিয়ে নেওয়া হলো, কোনো একটা প্রয়োজন হলো, ঘাটতি হয়েছে, অর্থ ছাপিয়ে নেওয়া হলো, তার পিছনে কিন্তু কোনো ব্যাকিং নেই, যত ইচ্ছা অর্থ ছাপিয়ে নেওয়া যেতে পারে, লাগাম ছাড়া করা হয় না ইনফ্লেশন হওয়ার জন্য, কিন্তু তার পিছনে কোনো ব্যাকিং থাকে না, তার পিছনে কোনো বস্তুগত সাপোর্ট থাকে না। কিন্তু আগেকার দিনে কি হতো, বা এখন সেই অর্থে নেই, বিভিন্ন জায়গাতেই হতো, ইউকে তে বা ইউএসএ তে এটা করা হতো বেশিরভাগ, যতটা মানি ছাপানো হবে তার পিছনে কিন্তু ততটা সোনা থাকতে হবে, সে তার ভ্যালুটা ততটা থাকতে হবে। 2000 টাকা 5000 টাকা যদি একটা নোট ছাপানো হয়, তাহলে 2000 টাকা মূল্যের একটা সোনা থাকতে হবে, তবে কিন্তু ওটা ছাপানো যাবে। তো এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে হার্ড মানি। ঠিক আছে, এটা কিন্তু হ্যাঁ, এটা কি ব্রেটন উড পলিসি যেটা ছিল সেই সেই অর্থে আর কি, মানে দেখুন ওই যে ব্রেটন উড পলিসিতে সেই যেরকম ওই ডলারের একটা ইয়ে ছিল না, যত মানে ডলার থাকবে ততটাই মানে হ্যাঁ ওই হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা পুরাতন পুরাতন সিস্টেম যেটা ছিল ওই সময়, ইউএসএ তেও ছিল, ওটা ইউকে তেও ছিল বিভিন্নভাবে। তো সেই বিষয়টা এখানে বলা হচ্ছে, এই যে এইখানে হাইলাইট করছি যেটা, হার্ড মানি অ্যাভয়েড দ্য রিস্ক অফ ইনফ্লেশন। এখানে ইনফ্লেশনের কোনো রিস্ক নেই, কারণ একটা জিনিস জানার ছিল, হ্যাঁ মানে হ্যাঁ বলুন। ইন্ডিয়া কি মানে এরকম হেলিকপ্টার মানে যেটা আপনি বলছিলেন, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম ফেজে কি কখনো গেছে, মানে কোনো বছর এরকম মানে কোনো না না, রাজনীতি? সেরকম সেরকম আগে কিছুটা করা হতো, মানে প্রচুর যে হয়ে গেছে সেরকম সেরকম হয়নি, কারণ ওটা অর্থনীতিবিদরা জানেন যে ওটা যদি করা হয় তাহলে সেটা একটা হাইপার ইনফ্লেশন সিচুয়েশন তৈরি হবে। যেমন মানে ওই বুলগেরিয়া বা ওই সব জায়গায় হ্যাঁ এরকম হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়েছিল কিছুদিন আগে ভেনেজুয়েলাতে, যেটা হয়েছিল বিরাট একটা ক্রাইসিস, বিরাট একটা ক্রাইসিস এসেছিল ভেনেজুয়েলাতে ওই একই কারণে। তো সেটা কিন্তু আমাদের অর্থনীতিবিদরা জানেন, এবং সে তার জন্য এফআরবিএম অ্যাক্ট, বিভিন্ন রকম আইন আনা হয়েছিল, যাতে করে অতিরিক্ত অর্থ, বাজেট ঘাটতি মেটানোর জন্য, ফিসকাল ঘাটতি মেটানোর জন্য অতিরিক্ত অর্থ যেন ছাপানো না হয়, সেরকম আইন ছিল। এবারে রিসেন্ট একদম আমরা যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলি, তাহলে এসকেপ ক্লজ বলে একটা বিষয় আনা হয়েছে। কিছু কিছু স্পেসিফিক সিচুয়েশনে এরকম কিছু অর্থ ছাপানো যাবে, যেটাকে এসকেপ ক্লজ বলা হয়, ওই আইনের উপরই, এফআরবিএম এর উপরই এসকেপ ক্লজ বলে একটা ব্যাপার রয়েছে, যাতে করে যখন প্রয়োজন হবে অতিরিক্ত অর্থের, মানে খুব একটা ক্রাইসিস তৈরি হবে, যেমন এই কোভিড-19 ক্রাইসিস তৈরি হয়েছে, এরকম ক্রাইসিসের সময় কিছুটা অর্থ ছাপানো যেতে পারে। তো এরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে লাগাম ছাড়া ছাপানো হবে। তো এগুলো কিন্তু সব সফট মানি। এই যে আমি বললাম এতক্ষণ যে ছাপিয়ে নেওয়া হচ্ছে, যখন প্রয়োজন ছাপিয়ে নেওয়া হচ্ছে, এর ব্যাকিং এ কিন্তু কোনো দ্রব্য নেই, এর সম্ভাবনা রয়েছে। যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন একদম এই ইনফ্লেশন মানিগুলো ইনফ্লেশন হবে, ইনফ্লেশন হবে, এতে তুলে নেওয়া ইনফ্লেশন হয়, হবে। যখন মানে কিন্তু আজ একটা বিষয়, হ্যাঁ
আমি বলছি বিষয়টা, এরকম যদি ছাপানো হয় তাহলে ইনফ্লেশন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ইনফ্লেশন হবে, কারণ তার পেছনে বস্তুগত সাপোর্ট নেই, কতটা প্রোডাকশন হচ্ছে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু একটা বিষয় কি, যখন মানুষের হাতে একদমই অর্থ থাকবে না, তখন কিন্তু ডিমান্ড একদম থাকছে না। এবার ডিমান্ড যদি না থাকে তাহলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন যদি একবার বন্ধ হয়ে যায় সেটাকে আবার নতুন করে চালানো কিন্তু বিরাট সমস্যা। তার থেকে যদি একটু ইনফ্লেশন থাকে, মানুষের হাতে তো কিছুটা চাহিদা থাকছে, কিছুটা তো মানুষ কিনতে আসছে, মানুষের চাহিদা তৈরি হচ্ছে, প্রোডাকশন কিছুটা বজায় থাকছে, ভবিষ্যতে সেটা কিন্তু আরো প্রোডাকশন বাড়ার একটা সম্ভাবনা থাকছে, বন্ধ হয়ে যাচ্ছে না কলকারখানাগুলো, কিছুটা হলেও টিম টিম করে হলেও সেগুলো চলছে। এই ব্যাপারটার জন্য এই বিষয়টা করা হয়। তো এটা কিন্তু, আর এই যে মানিটা, এই যে ছাপানো হচ্ছে, এটাকে সফট মানি বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? স্যার আর একটা জিনিস, বাজার থেকে যে স্যার 2000 টাকার নোট তুলে নেওয়া হচ্ছে, ওটার পরিবর্তে তাহলে কিভাবে মানে গ্যাপটা হচ্ছে ফিল আপ? বাজার থেকে 2000 টাকার নোট তুলে নেওয়া হচ্ছে বলতে এরকম কোনো মানে সিচুয়েশন এসেছে কি যে পুরো সমস্ত 2000 টাকার নোট তুলে নেওয়া হচ্ছে? আমি সেই দিকে যাচ্ছি না, মানে যদি তুলে নেওয়া হয় তাহলে কি হবে, যেমন ডিমনিটাইজেশন হয়েছিল, তাহলে কি হয়? তো তার বিকল্প তো রয়েছে, মানে এরকম নয় যে সব কারেন্সি একসাথে তুলে নেওয়া হচ্ছে। যেমন ডিমনিটাইজেশন যখন হলো তখন কিন্তু 100 টাকার নোট বজায় ছিল, বা অন্যান্য ছোট ছোট আরো যে যেগুলো ছিল সেগুলো বজায় ছিল, 500 এবং 1000টা হলো, সেখানে সমস্ত অর্থ তো তুলে নেওয়া হয়নি। তো সমস্ত তুলে নিলে তো একেবারেই পুরো মানে সিস্টেমটা পুরো শেষ হয়ে যেত, মানে যে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা পুরো 100% সমস্যা হয়ে যেত। তো সেটা তো করা হয় না। ডিমনিটাইজেশন করাটা যদিও একটা বিরাট বড় কি বলবো সমস্যায় বটেই, এবং সেটা অধিকাংশ অর্থনীতিবিদই সেটা মেনে নেয়নি আর কি, যেটা করা ঠিক হয়নি। কারণ ভারতের মধ্যে এত বড় দেশে পুরো একটা কারেন্সি তুলে নিয়ে আবার নতুন করে আরেকটা নতুন কারেন্সি চালানো, তার মাঝে যে গ্যাপটা হচ্ছে, সবকিছু বন্ধ ছিল, তো সেটা একটা বিরাট প্রভাব অর্থনীতিতে পড়েছে, এবং সেখানে দেখা গেল 2% জিডিপি কমে গেল। তো এই এই বিষয়টা থাকবে যে যদি কোনো কারণে কারেন্সি একটা পুরো বন্ধই করে দেওয়া হয়, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে প্রোডাকশন গুলো বন্ধ হয়ে যাবে, মানুষের হাতে অর্থ থাকবে না, নানা রকম সমস্যা তৈরি হবে। এটা এটা স্বাভাবিক, কারণ সাপ্লাইটা সেই সেই হারে সাপ্লাই দেয়নি যে হারে একসাথে সব তুলে নেওয়া হলো। মাত্র 1 সপ্তাহের মধ্যে কি সাপ্লাই দিয়ে দিয়ে ফেলেছিল সমস্ত কিছু? যদি দিতে পারতো তাহলে সমস্যা হতো না। তো সাপ্লাইটা থাকলে সেই সমস্যা হয় না, কিন্তু সেটা সম্ভব নয়, ভারতের মতো এত বড় দেশে সাপ্লাই সবকিছু অর্থের দেওয়া সম্ভব হয় না। তো এই স্যার শুধু বিষয়টা। একটা প্রশ্ন হ্যাঁ ছিল বলুন। এখানে, হ্যাঁ মানে বলুন বলুন। এটা হয়তো একটু অফ টপিকও লাগতে পারে। মানে এই ডিমনিটাইজেশনের সময় যখন সব নোটগুলো তুলে নেওয়া হলো, সেই নোটগুলো ছাপানোর তো একটা ফেস ভ্যালু ছিল। তো যখন আবার নতুন নোট ইন্ট্রোডিউস হলো, তাহলে হ্যাঁ। যে ফেস ভ্যালুটা, এটা কি গভর্নমেন্ট মানে মানে সেইটাকে ধরে কম টাকা ছাপিয়েছিল নাকি, মানে না এইটা না, ওরকম ওরকম হিসাবে করা হয়নি। ব্যাপারটা হচ্ছে ফেস ভ্যালু তো বাইরের যেটা লেখা আছে সেটাকে ফেস ভ্যালু বলে, আর ভেতরে একটা ভ্যালু থাকে, আভ্যন্তরীণ একটা ভ্যালু থাকে। তো সেই সেই ভ্যালুটাকে তো আমি যেটা বললাম এই মাত্র, যে সেটা কিন্তু হার্ড মানি হিসেবে ছাপায়নি। হার্ড মানি হিসেবে যদি ছাপাতো, যে তার পিছনে একটা বস্তুগত ব্যাকিং রয়েছে, তাহলে কিন্তু সেটা হতো না। কিন্তু সেটা সফট মানি হিসেবেও আগেও ছিল। কিছুটা মানে তো স্যার নষ্ট হয়েছে, কিছুটা অর্থ আমি নষ্ট না, আপনি আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, যে ধরুন 100 টাকার নোট ছাপিয়েছে, বা বা যেটা বন্ধ করে দেওয়া হলো, 1000 টাকার নোট ছাপিয়েছিল, তো সেটা যে নিয়ে নেওয়া হলো, তার তো একটা ভ্যালু ছিল, ওই কাগজটার একটা ভ্যালু ছিল, বা ছাপানোর একটা মূল্য ছিল, তার প্রিন্টিং এর কালির একটা মূল্য ছিল, সমস্ত কিছু একটা মূল্য ছিল, তো সেটা তো জ্বলে গেল, সেটা সেটা তো নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা জ্বলে গেল। আবার নতুন যে নোটগুলো ছাপাতে হয়েছে, ছাপানোর জন্য যে অর্থটা খরচ হচ্ছে, সেটা তো হয়েইছে। সেটা হয়েছে। কিন্তু ওটা এটা একটা নিয়ম আগে যেটা থাকতো, যে ওইটা ছাপাতে গেলে 100 টাকার ভ্যালুটা থাকতে হবে, সেইটা কিন্তু এখন আর নেই, এখন ওই এমনি ছাপানো হয়। যেটা আমি প্রথমেই শুরুতে বললাম, যে ইউকে ইউএসএ তে একটা সময় গোল্ডের ব্যাপার ছিল, বা পরবর্তী সময় সেটা বিভিন্ন ভ্যালু, তার একটা ভ্যালু রাখতে হবে, 100 টাকা মূল্যের কিছু রাখতে হবে, সেটা ছিল, কিন্তু এখন সেটা আর নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, আচ্ছা, পরে পরে অংশটাতে যাচ্ছি। আরেকটা বিষয় থাকে ফিয়াট মানি, খুব গুরুত্বপূর্ণ টার্ম। ফিয়াট মানি কাকে বলা হবে? এই কারেন্সি নোট আর কয়েন যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ফিয়াট মানি। তো এটা গোল্ড আর সিলভারের মতো কোনো ইনসিং ভ্যালু নেই, যেটা এইমাত্র বললাম যে আভ্যন্তরীণ ভ্যালু এর কিন্তু এই এই ফিয়াট মানি যেটাকে বলা হচ্ছে, এর আভ্যন্তরীণ ভ্যালু কিন্তু নেই। যেটা যেটা নিয়ে মাত্র আলোচনা হলো, যে ওই যে টাকাটা রয়েছে ওর ওর কি কিন্তু ভেতরে কোনো ভ্যালু নেই, সেটা যদি আমি বিদেশের কোনো একটা দেশে ফেলে রাখি রাস্তায়, তো সেটা একটা কাগজ, কাগজ ছাড়া আর কিছু নয়। 2000 টাকা ফেলে রাখি, আর আরো বেশি বেশি ফেলে রাখি, সেটা কাগজ ছাড়া আর কিছু নয়, কারণ তার ইন্টারেস্টিং ভ্যালু কিছু নেই। তো সেটাই হচ্ছে ফিয়াট মানি।
তো এটাকে লিগাল টেন্ডার বলে। লিগাল টেন্ডার কারণ আমাদের দেশে এটা লিগাল টেন্ডার, অন্য অন্য দেশে কিন্তু এটা লিগাল টেন্ডার নয়। অন্য দেশে যদি সেই টাকাটা নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু অন্য দেশে চালানো যাবে না বা সেটা চলবে না, সেটা শুধুমাত্র এই ভারতেই চলবে। তো সেই জন্য ভারতের ক্ষেত্রে সেটা লিগাল টেন্ডার, আর লিগাল টেন্ডার হওয়ার অর্থই হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকে নিতে বাধ্য, মানে মিডিয়াম হিসেবে হোক বা তার ভ্যালু হিসেবে যখন তাকে টাকাটা প্রদান করা হচ্ছে সেটা কিন্তু সে নিতে বাধ্য, কারণ সেটা লিগাল টেন্ডার। এবং লিগাল টেন্ডার যেগুলো নয় সেটা কিন্তু নিতে কি বাধ্য নয়। লিগাল টেন্ডার বিষয়টাও এর মধ্যে আসছে। এবং ফিয়াট মানি বিষয়টা কি সেটা বুঝতে হবে, যে ফিয়াট মানি হচ্ছে সেটাই যার শুধু ফেস ভ্যালু থাকে, যার কোনো ইনস্ট্রিং ভ্যালু থাকে না। আচ্ছা, আরেকটা স্যার টার্ম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার, ওই লিগ্যাল টেন্ডারের ব্যাপারটা একটু বলবেন, বুঝতে পারলাম না। লিগাল টেন্ডার ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে লিগালি অ্যাকসেপ্টেড, যার একটা লিগাল ভ্যালু রয়েছে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে লিগাল টেন্ডার। ক্যান নট বি রিফিউজড বাই এনি সিটিজেন। সেটা কেউ মানে বলতে পারে না যে আমি এটা নেব না। আপনি আপনি দোকানে গেলেন, আপনি 10 টাকার কিছু কিনলেন, আপনি 10 টাকা দিলেন, দোকানদার বলতে পারেন না যেটা আমি নেব না। তো সেটা হচ্ছে লিগাল টেন্ডার, ওটা লিগালি অ্যাকসেপ্টেড। আমাদের আরবিআই বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওটা লিগাল বলে দেওয়া হয়েছে, যেটা লিগাল, তো সেটা নিতেই হবে। কিন্তু অন্য দেশে আবার যখন সেটা আপনি নিয়ে যাবেন সেটা অন্য দেশ নিতে বাধ্য নয়। তো লিগাল টেন্ডার হচ্ছে এই ফিয়াট মানিটা, এটা আমাদের দেশেই শুধু লিগাল টেন্ডার, এটা অন্য কোনো দেশে লিগাল টেন্ডার নয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে হট মানি। হট মানিটা কি? ফান্ড উইথ ফ্লো ইনটু এ কান্ট্রি টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফেভারেবল রেট অফ ইন্টারেস্ট ইন দ্য কান্ট্রি, ইন দ্যাট কান্ট্রি। They influence the balance of payment and strengthen the exchange rate of the recipient country. তো এখানে কি হচ্ছে, যেটা ফান্ড যেটা ফ্লো করছে কান্ট্রির মধ্যে, ফ্লো করছে, আর ফেভারেবল রেটটা বজায় থাকছে, ইন্টারেস্ট রেটটা বজায় থাকছে, তো সেটাকে বলা হচ্ছে হট মানি। ইন্টারেস্ট রেট কাকে বলে এটা জানা আছে তো? ইন্টারেস্ট রেট বা ব্যাংকিং এর ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট যেটা দেওয়া হয় সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। মানে আমাদের অর্থনীতিতে যখন ভালো খারাপ পরিস্থিতি আসে তখন কিন্তু ওই ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয়। তো তো সেই হট মানি কিন্তু সেই ফেভারেবল রেটটা বজায় রাখতে সাহায্য করে। আর কি করে? ইনফ্লুয়েন্স করে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট পুরোটাই এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, তো সেটাকেও কিন্তু প্রভাবিত করে। এবং কি করে? স্ট্রেনথেন দ্য এক্সচেঞ্জ রেট অফ দ্য রেসিপিয়েন্ট কান্ট্রি। এক্সচেঞ্জ রেট বিষয়টা কি? আমাদের যে ধরা যাক আমাদের যে অর্থ রয়েছে, আমাদের যে রুপিস যেটাকে বলে থাকে, রুপি যেটাকে বলা হয়, এবং বিদেশের ইউএস ডলার রয়েছে। তো এর একটা এক্সচেঞ্জ রেট আছে যেটা সময় অনুসারে কমা বাড়া করে। বর্তমানে বোধহয় 60-65 এরকম কিছু একটা রয়েছে, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না এই মুহূর্তে। তো এরকম রয়েছে। তো এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। আমাদের মুদ্রা যত বেশি, আমাদের রুপিস যত বেশি স্ট্রং হবে, ডলারের ভ্যালুটা কিন্তু সেই তুলনায় কমতে থাকবে। তো এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ রেট। তো এই হট মানিটা কিন্তু এই সমস্ত কিছুকে, এইগুলোকে ইনফ্লুয়েন্স করছে, সেটাকে বলা হচ্ছে হট মানি। ফান্ড হুইচ ফ্লো ইনটু এ কান্ট্রি টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ফেভারেবল রেট অফ ইন্টারেস্ট ইন দ্য কান্ট্রি। তো ওই রেট অফ ইন্টারেস্ট এটাও এর মধ্যে পড়ছে, আর এক্সচেঞ্জ রেট যেটা বলা হচ্ছে, আর ব্যালেন্স অফ পেমেন্ট, এই পুরোটা কিন্তু হট মানি কন্ট্রোল করছে। ঠিক আছে, বোঝা গেল কিছু? বলছি এই হট মানি ব্যাপারটা, এটা এই যে ফান্ডটা যেটার কথা বলা হচ্ছে, এই ফান্ডটা আরবিআই প্লাস কমার্শিয়াল ব্যাংক মিলিয়ে যে ফান্ডটা, সেটার কথা বলা হচ্ছে নাকি না এটা শুধু আরবিআই এর কাছেই? না না, আরবিআই এর কাছে বিষয়টা না, মানে এটা কোনো কারেন্সির ওইভাবে বলা হচ্ছে না। এটা জাস্ট একটা মানে বলা যায় সেটাকে মানে যেটাকে আমরা উপমা দেওয়ার কথা বলে থাকি, বিষয়টাকে বলা হচ্ছে। হ্যাঁ, বলুন। এটা কি কোনো টাইপ অফ রিজার্ভ, মানে সিআরআর? না 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 না, ওরকম কোনো রিজার্ভের বিষয়টা নয়। এটা মানে কান্ট্রির মধ্যে যেটা ফ্লো হচ্ছে পুরোটাই, ঠিক আছে। এখানে ফান্ড এই কারণে বলা হচ্ছে কারণ এটা একটা মানি। তো এটা কিন্তু কোনো রিজার্ভ নয়, কারো হাতে এটা ধরা থাকছে না, এটা জাস্ট এটা ফ্লো হচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, এটার মাধ্যমে এই ইন্টারেস্ট রেটটা, কোনো দেশের যে ইন্টারেস্ট রেট ঠিক হয়, যে ব্যাংকিং থেকে যখন যে রেটটা দেয়, তো সেই ইন্টারেস্ট রেটটাও এখান থেকে ঠিক হচ্ছে। আর এক্সচেঞ্জ রেট বা ওই পেমেন্টের যে বিষয়টা, ব্যালেন্স অফ পেমেন্টের বিষয়টা, সেটাও কিন্তু সেখানে প্রভাব রয়েছে। তো সেটাকে হট মানি বলা হচ্ছে। ঠিক আছে, মানে প্রথমে শব্দটা বুঝতে হবে। হট মানি বলতে যেহেতু সাধারণ মানি এটাকে বলা হচ্ছে না, এই কারণ এর একটা গুরুত্ব রয়েছে। কারণ এটা ব্যালেন্স অফ পেমেন্ট, মানে পুরো যে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টা সেটাও এখানে আসছে। আর এই এক্সচেঞ্জ রেট,
সেটাও এখানে ঠিক করছে। আর ইন্টারেস্ট রেট, এই তিনটে বিষয় কিন্তু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অর্থনীতির ক্ষেত্রে এই তিনটে বিষয় গুরুত্বপূর্ণ, সেই জন্য বিষয়টাকে হট মানি বলা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মানে কোনো একটা পার্টিকুলার অর্থ নয় যে এই যে অর্থটা জমা আছে এইটাকে আমি বলছি হট মানি। যেমন আমরা মানি M1 M3 M4 যেমন বললাম যে এটা এটা কিন্তু পার্টিকুলার রকম নয়। হট মানি জাস্ট একটা, আমি যেটা বাংলাতে যদি উপমা বলা হয় তাহলে বলবো উপমা, কারণ এই সমস্ত কিছু এটাকে দিয়ে দেখা হচ্ছে। ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সচেঞ্জ রেট কত হবে, বা এই ইন্টারেস্ট রেট কত হবে ব্যাংকিং এর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট, সেটা হচ্ছে হট মানি। ঠিক আছে, মানে এটা কি মানে আরবিআই এর একটা টুল টাইপের, মানে যেটা না দিয়ে এটা এটা বিওপি বা এই এক্সচেঞ্জ না, রেট ওরকম এগুলো। ওরকম কোনো টুলস নয়। ওটা তো মানে ইনফ্লেশন ডিফ্লেশন কন্ট্রোল করার জন্য যে টুলসটা ছিল সেটা। এখানে জাস্ট একটা মানে বলা হচ্ছে যে এইগুলোকে যে কন্ট্রোল করছে বা এইগুলোকে যেটা মানে গুরুত্ব আরোপ করছে সেই ধরনের একটা মানি। ঠিক আছে, এটা কোনো পার্টিকুলার মানি নয়। মানে কি বলবো, এটা জাস্ট ওই এরকম নয় যে এরকম দেখে আমরা বলতে পারি বা কোন একটা রিজার্ভ দেখে বলতে পারি যেটা হচ্ছে এই মানিটা। এই সমস্ত কিছু কে কন্ট্রোল করছে এটা হট মানি। ঠিক আছে, তাকে আমরা বলছি হট মানি। কারণ যে কোনো বিষয়ে আমরা হট মানি বা এই ধরনের টার্ম আমরা কখন ইউজ করি, যখন তার ভ্যালুটা অনেক বেশি থাকে, তার গুরুত্বটা বেশি থাকে। কারণ এই যে ব্যালেন্স অফ পেমেন্ট হোক বা এক্সচেঞ্জ রেট হোক বা এই ইন্টারেস্ট রেট হোক কোনো একটা দেশের, এই তিনটেকে আমরা এর মাধ্যমে বিচার করছি। ঠিক আছে, কোনো দেশের যদি এটা যদি উইক হয় অনেক বেশি, তাহলে সেই দেশের কিন্তু ইন্টারেস্ট রেট বা এক্সচেঞ্জ রেট এটা কিন্তু কম হবে, সেই দেশের যে মুদ্রার যে ভ্যালু সেটা কিন্তু অনেক কম হবে। ঠিক আছে, এটা একটা জাস্ট গুরুত্ব আরোপ করা হচ্ছে যে যেহেতু এই কোনো একটা দেশের যে অর্থ ব্যবস্থা রয়েছে সেই অর্থ ব্যবস্থার মধ্যে এই জিনিসগুলোর মেজারমেন্ট হচ্ছে এটা দিয়ে, সেই জন্য এটার উপরে জাস্ট একটা গুরুত্ব আরোপ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে লিগাল টেন্ডার। লিগাল টেন্ডার আগেও এই শব্দটা এসেছে লিগাল টেন্ডার। এবার এই লিগাল টেন্ডার ব্যাপারটা কি বা কোন সময় কি আইন ছিল সেটা এখানে বলা হচ্ছে। আরবিআই অ্যাক্ট 1934, যেটা আরবিআই তৈরি হচ্ছে 1935-এ, তার জন্য আরবিআই অ্যাক্ট 1934 এসেছিল। সেখানে বলা হচ্ছে কি, এভরি ব্যাংক নোট শ্যাল বি লিগাল টেন্ডার অ্যাট এনি প্লেস ইন দ্য ইন্ডিয়ান পেমেন্ট ইন্ডিয়া ইন পেমেন্ট ফর দ্য অ্যামাউন্ট এক্সপ্রেস দেয়ারিন। তো দেশের মধ্যে সমস্ত যে ব্যাংক নোটগুলো রয়েছে সব ব্যাংক নোটগুলো কিন্তু লিগাল টেন্ডার ধরা হবে। ঠিক আছে, যে কোনো জায়গাতে লিগাল টেন্ডার ধরা হবে সমস্ত পেমেন্ট সিস্টেমের মধ্যে। ওই যে ব্যাংক নোটগুলো রয়েছে সেটাকে অবশ্যই লিগাল টেন্ডার ধরা হবে এবং সেটা প্রত্যেকে নিতে বাধ্য। কিন্তু কয়েনকে বলা হচ্ছে লিমিটেড লিগাল টেন্ডার। কারণ যখন একটা দোকানে ধরা যাক কেউ গেল, কেউ দ্রব্য কিছু নিল, সেখানে দেখা যাচ্ছে সে 2000 টাকার কয়েন দিচ্ছে, 1 টাকার কয়েন দিচ্ছে 2000 টাকা। তো সে সেখানে সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো সেই জন্য কয়েনকে লিমিটেড লিগাল টেন্ডার বলা হচ্ছে। এর একটা লিমিটেশন রয়েছে, একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত কিন্তু এটা দেয়া যেতে পারে। আর কারেন্সি নোট সেই জায়গাতে আনলিমিটেড লিগাল টেন্ডার, আনলিমিটেড, সেটা কিন্তু যত ইচ্ছা নেওয়া যেতে পারে। যদিও 2 লাখের ওপরে সরাসরি ক্যাশ পেমেন্ট করা যায় না। তো যাই হোক, কিন্তু কারেন্সি এটা আনলিমিটেড লিগাল টেন্ডার, আর কয়েন এটা লিমিটেড লিগাল টেন্ডার। এই বিষয়টা মাথায় রাখতে হবে। When fiat money is legally valid for all the date and transaction through the country, it is called as legal tender. তো ফিয়াট মানি যখন ব্যবহার করা হচ্ছে, আমরা ফিয়াট মানি দেখলাম, তো সেটাকে লিগাল টেন্ডার বলা হচ্ছে। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস রয়েছে, সেটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। মানি মাল্টিপ্লায়ার সম্পর্কে কোনো আইডিয়া আছে? বিষয়টা কি বা এই শব্দটা থেকে কি মনে হচ্ছে যে মানি মাল্টিপ্লায়ার বলতে কি বোঝায় বা কি হতে পারে? মানে যদি কোনো একটা টাকা আমি কোথাও রাখি, মানে ব্যাংক বা পোস্ট অফিসে, সেটা ইন্টারেস্ট নিয়ে যদি সেটা মানে ধরলাম যে মানে 8 বছর পরে যদি দ্বিগুণ হয়ে ফিরে আসে, সেটাকেই কি মানি 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 না 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 মাল্টিপ্লায়ার? না না, ওটা মানি মাল্টিপ্লায়ার বলা হচ্ছে না। এটা বিষয়টা হচ্ছে কি, ধরা যাক একটা 100 টাকা কেউ হয়তো সেটা পেলো, 100 টাকা পেলো, সে কিছুটা ব্যাংকে রাখছে, কিছুটা তার নিজের কাছে রাখছে। ধরা যাক সে নিজের খরচের জন্য আমি 50 টাকা ধরে নিলাম, সে নিজের কাছে রাখলো আর 50 টাকা সে ব্যাংকে রাখলো। এবার 50 টাকা যে নিজের কাছে রাখলো সেটা সে আবার কিছুটা ইউজ করবে, অন্য কাউকে দেবে,
বা ব্যবসা বাণিজ্যের কাজে লাগাবে বা তার নিজের প্রয়োজনে যেটুকু লাগাবে, তো সেটা কিন্তু সে ব্যবহার করছে। আর ব্যাংকে যেটা রাখছে সেটা কি হবে, ব্যাংক ওই যে 50 টাকাটা সেটা কিন্তু আবার কাউকে সেখান থেকে কিছুটা লোন দেবে। সে নিজের কাছে কিছুটা রাখবে, যেমন সিআরআর হিসেবে কিছুটা রাখতে হয়, নিজের কাছে ব্যাংক আরবিআই এর কাছে রাখতে হয়, এসএলআর হিসেবে কিছুটা রাখতে হয়, তার মধ্যে থেকে সে কিছুটা রাখতে হবে বাধ্যতামূলক ভাবে। আর বাকি অংশটা সে কি করবে, সে লোন দিয়ে দেবে। ধরা যাক ব্যাংক 10 টাকা রাখলো, বাকি 40 টাকা একজন ব্যক্তিকে লোন দিয়ে দিল। তাহলে কি হলো, ওই ব্যক্তির কাছে 50 টাকা রয়েছে, ব্যাংকের কাছে 20 টাকা রয়েছে, আর 30 টাকা সে লোন দিয়েছে। যাকে লোন দিল সে আবার কি করবে, সেটা সেটা আবার অন্য কাজে লাগাবে। সেটা যখন সে অন্য কাজে লাগাচ্ছে, ওই 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 30 টাকাটা কিন্তু যে ব্যক্তি ব্যাংকে রেখেছে তার হিসাব মতো ওইটা 50 টাকাটা ব্যাংকের কাছেই আছে, কিন্তু তার মধ্যে থেকে আবার 30-40 টাকা সেটা কিন্তু অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আবার যে ওখানে দিল সে আবার অন্য ব্যক্তিকে একজনকে দেবে, বা কারোর মাধ্যমে সেটা হাত ফেরি হবে, আবার সেটা অন্য হাতে যাবে। এইভাবে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে ওই 100 টাকাটা বিভিন্ন হাত ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি 100 টাকাই আছে, কিন্তু ব্যাংকের হাত দিয়ে যখন ঘুরছে তখন হিসাবে সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 200-500। যত বেশি ঘুরবে একজনের হাত থেকে আরেকজনের হাতে, তত বেশি কিন্তু এটা বাড়তে থাকবে। তো এটাই হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। ঠিক আছে, বোঝা গেল কিছুটা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকটু বলবো এখানে ব্যাপারটা আরেকটু আরেকটু স্যার ক্লিয়ার একটু বলুন না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই ব্যক্তি যেটা নিজের হাতে রাখছে ঠিক আছে, সেটা রাখলো, সেটা যত হতে পারে। এবার যখন ব্যাংকে সেটা রাখছে, ব্যাংক কি করবে, ব্যাংকে যখন রাখছে সেই সেই ব্যক্তির হিসাব মতো সে 50 টাকা ব্যাংকে রাখছে। এবার ব্যাংক ব্যাংক সেই 50 টাকা থেকে কিছুটা লোন দেবে, কিছুটা নিজের কাছে রাখবে, কিছুটা লোন দেবে। লোন দিল কিছুটা, যে যেটা লোন দিল ধরা যাক 40 টাকা সে লোন দিল। এইবার তাহলে +40 হয়ে যাচ্ছে কিন্তু ওখানে, মানে অ্যাকচুয়ালি 100 টাকা ছিল, 100 টাকা ব্যাংকের কাছে যাওয়ার পর ব্যাংক যখনই সেটা বার করছে সেই টাকাটা তার থেকে কিছু অংশ বার করছে, সেটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে তার কাছে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু 100ই আছে, কিন্তু সেই যে লোন দিচ্ছে 40 টাকা, সে কিন্তু লোন দিয়ে একটা ব্যক্তির কাছে 40 টাকা চলে গেল, তাহলে +40 হয়ে গেল, মানে 100 + 40 ওখানে কিন্তু অলরেডি হয়ে গেল। কারণ ব্যাংকের হিসাব, সেই ব্যক্তির হিসাব মতো সে 50 টাকা ব্যাংকে রেখেছে, কিন্তু ব্যাংক আবার সেটা দিয়ে দিয়েছে অন্য কাউকে। আবার যে যাকে দিল সে আবার সেটা অন্য কাউকে ধার দিল, হতেই পারে এরকম, অন্য কাউকে ধার দিল বা সে সে কিছু একটা কাজে লাগালো। আবার যে ব্যক্তিকে দিল সেই ব্যক্তি আবার দেখা গেল সেটা ব্যাংকে রাখলো। এইভাবে ওই 100 টাকাটাই কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে বিভিন্ন হারে। আর টোটাল হিসেবে, অর্থনীতির হিসেবে সেই টাকাটা কিন্তু বাড়ছে। কারণ কি, কারণ ওই ব্যক্তির হিসাব মতো সে 50 টাকা ব্যাংকে রেখেছে, ব্যাংক আবার তার হিসাব মতো সে 40 টাকা আরেকজন ব্যক্তিকে হাতে দিয়েছে, সেই ব্যক্তির হিসাব মতো সে 40 টাকা আরেকজনকে হাতে দিয়েছে। আবার যে হাতে পেলো লাস্ট শেষ পর্যন্ত 40 টাকা, সে আবার সেখান থেকে দেখা গেল 30 টাকা ব্যাংকে রাখছে, আবার ওই ব্যাংক কিছুটা ধার দিল কাউকে। এরকম ভাবে মানিটা কিন্তু মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হতে হতে চলেছে। অ্যাকচুয়াল মানিটা কিন্তু ওই 100 টাকাই রয়েছে, কিন্তু যেহেতু ব্যাংকের হাত দিয়ে বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে, হিসাবটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? এবার বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো? কারো ডাউট থাকলে বলুন। ব্যাপারটা কিন্তু খুব, মানে খুব একটা কঠিন নয়। কারণ যখনই ব্যাংকের হাত দিয়ে ঘুরে অন্য জায়গায় যাবে, তখন অ্যাকচুয়ালি ব্যাংকে হিসাব মতো ব্যাংকে টাকাটা আছে, কিন্তু ব্যাংক তো অলরেডি লোন দেবে, সেটাতে লোন সে দেবেই, কারণ লোন দেওয়াটাই ব্যাংকের কাজ। এটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার বলে, কারণ অ্যাকচুয়াল মানিটা ওই 100ই আছে, বাকিটা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে বিভিন্ন ভাবে ঘুরে ফিরে। যত বেশি হাত ফেরি হবে একটা অর্থের, সেটা তত বেশি কিন্তু মাল্টিপ্লাই হতে থাকবে, বাড়তে থাকবে। অর্থনীতির মধ্যে অর্থনীতিটা কিন্তু এইভাবে বাড়ে। যখনই মানুষ বেশি বেশি করে নিজের কাছে অর্থ রেখে দেয়, নিজের কাছে জমা রেখে দেয়, তখন কিন্তু সেটা বাড়ে না। এই জন্যই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করা হয় কেন? সাধারণ মানুষ কি করে, সাধারণ মানুষ যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুব বেশি থাকতো না তখন কি হতো, সাধারণ মানুষ নিজের কাছে বেশি 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 অর্থ রেখে দিত, তাহলে কি হতো, অর্থনীতি কিন্তু বাড়তে পারতো না। অর্থনীতি বাড়ার জন্যই মানি মাল্টিপ্লায়ারটা খুব প্রয়োজন। একজন ব্যাংক লোন দেবে বিভিন্নভাবে, সেই ব্যক্তি আবার আরেকজনকে দেবে, সে আবার অন্য ব্যাংকে রাখবে, সেই ব্যাংক আবার লোন দেবে। এবার যত বেশি বাড়তে থাকবে অর্থনীতি কিন্তু তত বেশি এগোবে। আর যত বেশি অর্থটা জমা থাকবে একটা ব্যক্তির কাছে, তত বেশি কিন্তু সেই অর্থনীতিটা বাড়ার সুযোগ পাবে না। কারণ যখনই বাড়ছে বাড়ছে মানে কি,
তখন কিন্তু ইনভেস্টমেন্ট করবে মানুষ, কিন্তু বাইরে সেই অর্থটা নিয়ে আসছে, মার্কেটে সেই অর্থটা নিয়ে আসছে, আরো বেশি করে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, আরো বেশি করে চাহিদা বাড়ছে, মানুষের হাতে যত বেশি হয়ে টাকা ঘুরবে তত বেশি চাহিদা বাড়বে, প্রোডাকশন কিন্তু তত বেশি বাড়বে। তো এই জন্য মাল্টি মাল্টিপ্লায়ার এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা বোঝা প্রয়োজন যে মানুষ যত বেশি নিজের কাছে অর্থ রেখে দিচ্ছে বাঁচিয়ে, সেটা মানি মাল্টিপ্লায়ার বেশি আর যাচ্ছে না, কিন্তু যত বেশি ব্যাংকে রাখছে, ব্যাংক কিন্তু সেটা আবার লোন দিচ্ছে, তখনই এই মানি মাল্টিপ্লায়ার হচ্ছে, অর্থাৎ ওই মানি ভ্যালুটা কিন্তু বাড়তে থাকছে। অ্যাকচুয়াল অ্যামাউন্টটা সেম আছে, কিন্তু সেটা অর্থনীতির মধ্যে বিভিন্ন হাত ঘুরে ঘুরে সেটা বাড়ছে। ঠিক আছে, কারো শব্দ পাচ্ছি না। হ্যাঁ স্যার হ্যালো, ঠিক আছে। হ্যাঁ। তো এটা বললাম। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কারেন্সি নোটস নিয়ে কিছু বলবো। এখানে ইনফরমেশনস রয়েছে। আচ্ছা, এই এই পুরো অংশটা আমি পড়িয়ে দিই, তারপর কার কি সমস্যা আছে আমি আরেকবার জিজ্ঞাসা করব, তখন আমি আরেকবার স্যার বলবো। আপনি নোটসটা আবার পিডিএফ এ পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে। তো এই কারেন্সি নোট সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের জানতে হবে। এখানে জাস্ট ইনফরমেশন রয়েছে, কোথায় কোথায় এই কারেন্সি নোট কিভাবে প্রিন্ট করা হয়, আর তার কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই কোন কিসের ছবি এখানে থাকে, বা কতগুলো ল্যাঙ্গুয়েজ থাকে, কি থাকে, সেগুলো একটু জানা প্রয়োজন। সেটা কি রয়েছে, কারেন্সি নোট প্রেস কোথায় রয়েছে, নাসিকে রয়েছে, 1991-তে আসছে সেটা, এগুলো মনে রাখার প্রয়োজন নেই। নাসিকে রয়েছে, এটা মনে রাখতে হবে। ব্যাংক নোট প্রেস রয়েছে দেওয়াসে। তো এইগুলো হয়, এবং এখানে 17টা মোট ল্যাঙ্গুয়েজ থাকে। আমাদের আর্টিকেল যেটা সেকশন 22 রয়েছে ব্যাংকের, আরবিআই সরি, আমাদের সংবিধানের নয়, আরবিআই এর যে সেকশন 22 রয়েছে, সেই অনুযায়ী এই কারেন্সি নোট ইস্যু করে থাকে আরবিআই, এবং সেই নোটের মধ্যে মোট 17টা ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশটা ধরে 17টা ল্যাঙ্গুয়েজ থাকে। আর আমাদের সংবিধানে যে 22টা ল্যাঙ্গুয়েজ যে কথা বলা রয়েছে 8 শিডিউলে, সেখানে 16টা ভাষা থাকে, ইংলিশটা থাকে না, ইংলিশটা এক্সট্রা। তো সেই জন্য মোট 17টা ল্যাঙ্গুয়েজ আমাদের টাকার মধ্যে যে লেখা থাকে, মোট 17টা ল্যাঙ্গুয়েজ থাকে। তো এটা মনে রাখতে হবে একটু। ল্যাঙ্গুয়েজ প্যানেলে 15টা থাকে, আর সামনের দিকে হিন্দি আর ইংলিশ থাকে, মোট 17টা। এটা বলা রয়েছে এখানে। তো ওই যে বিষয়টা বললাম, এখানে ওইগুলোই ইলাবোরেটলি বলা রয়েছে। আচ্ছা, আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত নোট কিন্তু হতে পারে, এই বিষয়টা মনে রাখতে হবে একটু। কোনো সময় প্রশ্ন দেয়া হতেই পারে যে ম্যাক্সিমাম কত টাকার নোট হতে পারে। তো আরবিআই অ্যাক্ট 1934 যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 10,000 হতে পারে। 2,000 টাকার যে নোটটা রয়েছে সেটা কালার ম্যাজেন্টা। ডাইমেনশন এগুলো মনে রাখার প্রয়োজন নেই, কবে এসেছিল সেটাও মনে রাখার প্রয়োজন নেই। মহাত্মা গান্ধীর ইমেজ তো থাকবেই। আর ব্যাক সাইডে যে মঙ্গলযানের ইমেজ রয়েছে এটা মনে রাখা প্রয়োজন। আর স্বচ্ছ ভারতের লোগো স্লোগান রয়েছে, আর মঙ্গলযান রয়েছে 2,000 টাকার নোটে, এটা মনে রাখতে হবে। 500 টাকার নোটে কি রয়েছে, কালার রয়েছে, এটা রেড ফোর্ট রয়েছে, স্বচ্ছ ভারতের লোগো স্লোগান রয়েছে। 100 টাকার ক্ষেত্রেও এটা রানী কি ভাব, যেটা সেটা কিন্তু এই 100 টাকার নোটে দেখতে পাওয়া যায়, এই যে অংশটা, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, রানী কি ভাব গুজরাটে যেটা রয়েছে। আচ্ছা, 200 টাকার যে নোট সেখানে সেটা সাঁচি স্তূপের এই যে অংশটা, সাঁচি স্তূপ রয়েছে। 50 টাকার মধ্যে রয়েছে হাম্পি, হাম্পি যে চ্যারিয়েটটা রয়েছে সেটা রয়েছে এটা। আর 20 টাকা যেটা রয়েছে সেটা এটা ইলোরা যে স্তূপটা সেটা রয়েছে। আর 10 টাকা যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি অশোক চক্র রয়েছে, অশোক স্তম্ভ যে অংশটা সেটা রয়েছে। আচ্ছা, এবার কিছু টার্মস এখানে দেখব। রিজার্ভ কারেন্সি, ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউশন রয়েছে তারা যেটা গোল্ড আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসেবে যেটা রাখে, উইলিং টু হোল্ড ইন দেয়ার গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটাকে বলা হচ্ছে রিজার্ভ কারেন্সি। যেমন স্পেশাল ড্রয়িং রাইট, আইএমএফ এর বিভিন্ন যে টাইপ রয়েছে, 4টে টাইপ রয়েছে, তার মধ্যেই স্পেশাল ড্রয়িং রাইটস একটা পড়ছে। এটা আমরা আইএমএফ যখন পড়বো তখন এটা ডিটেলসে জানবো, এটা একটা আলাদা পুরো কনসেপ্ট। স্পেশাল ড্রয়িং রাইটসটা এটা কিন্তু কোনো কারেন্সি নয়, অ্যাকচুয়ালি এটা কোনো কারেন্সি নয়।
এর মধ্যে অনেকগুলো বাস্কেট অফ কারেন্সি রয়েছে, বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে, চাইনিজ রয়েছে, ইউএস এর ডলার রয়েছে, এরকম বিভিন্ন রয়েছে। তো বাস্কেট অফ কারেন্সি কিন্তু পার্টিকুলার কোনো কারেন্সি নয়। তো এটাকে রিজার্ভ কারেন্সি বলা হয়, যেটা আইএমএফ এর কাছে রয়েছে। এরকম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের কাছে এরকম থাকতে পারে, যেগুলোকে এই রিজার্ভ কারেন্সি বলা হয়। তো আইএমএফ এর কাছে যে এসডিআর থাকে, স্পেশাল ড্রয়িং রাইট, প্রত্যেকটা দেশের কিন্তু এই স্পেশাল ড্রয়িং রাইট থাকে। তো সেটাকেই রিজার্ভ কারেন্সির মধ্যে ফেলা হচ্ছে। আর হচ্ছে কি ক্রিপ্টো কারেন্সি, যেটা প্রথমেই বললাম, যেটা ডিজিটাল আর ভার্চুয়াল কারেন্সি। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে যেটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কিন্তু লিগাল টেন্ডার নয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে এটা কিন্তু লিগাল নয়, অর্থাৎ এটাকে নিতেও কেউ বাধ্য নয়, বা এটা কোনো আইন স্বীকৃত নয়। আর এটা কোনো সেন্ট্রাল এজেন্সি দিয়েও কিন্তু কন্ট্রোল করা হয় না। এটা কোনো সেন্ট্রাল অথরিটি এটা কিন্তু ইস্যু করে থাকে না। অর্থাৎ আমাদের দেশে যেমন কেন্দ্রীয় ব্যাংক নোটগুলো ছাপাচ্ছে, এখানে কিন্তু এরকম ক্রিপ্টোকারেন্সি কোনো কেন্দ্রীয় ব্যাংক করে না। এটা পুরোপুরি একটা ডিজিটাল সিস্টেম, যেটা কিন্তু ওই সিস্টেমের মাধ্যমে যেটা তৈরি করা সম্ভব হয়, এবং তার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে। এটা নির্দিষ্ট পরিমাণ থাকে। যেমন রয়েছে বিটকয়েন। বিটকয়েন 2009-এ এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে উঠে আসে, এবং এই ক্রিপ্টোকারেন্সি বর্তমানে এই অনেকগুলো প্রচলিত রয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম, রিপেল, নিও, লাইট কয়েন, বিটকয়েন ক্যাশ, লিব্রা, বাইন্যান্স কয়েন। তো এরকম কিছু ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ফেসবুকের একটা ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সিটা কি জানা আছে কারো? নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। লিব্রা। আর ওই রিসেন্টলি একটা ওই শিবা আইনু, ওটা নিয়েও হয়েছিল, ওটাও তো একটা ক্রিপ্টোই। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক চলে এসেছে অ্যাকচুয়ালি। আমাদের এই কিছুদিন আগে জাজমেন্টটা হয়েছিল। প্রথমে আমাদের দেশে কিন্তু বলা হয়েছিল আরবিআই থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু পুরোপুরি ব্যান করে দেওয়া হবে। তো যারা বিজনেস করছিল তারা সুপ্রিম কোর্টের কাছে যায়, এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলে যে ওটা ব্যান কিন্তু পুরোপুরি করার প্রয়োজন নেই, বা ব্যানটা তুলে নেওয়া হয়। এখন দেখা যাবে বিভিন্ন রকম এই যে কয়েন ডিসিএক্স বা এরকম কিছু যে অ্যাড গুলো চলছে, এই দেখা যাবে মানে খেলা টেলার সময়তে যে অ্যাড গুলো দেওয়া হয়, এরকম অনেক ক্রিপ্টোকারেন্সি কিন্তু বর্তমানে এটা চলছে। তো এটা মানে লিগাল টেন্ডার না হলেও ওটাকে কিন্তু পুরোপুরি ইল্লিগাল ঘোষণা করা যাবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। তো সেজন্য এরকম চলছে, এবং আগামী দিনেও কিন্তু এরকম আসবে। আর সেন্ট্রাল ব্যাংকও কিন্তু, মানে আমাদের আরবিআইও কিন্তু ভবিষ্যতে এরকম ক্রিপ্টোকারেন্সি তৈরি করার একটা ইঙ্গিত দিয়েছে। মানে বর্তমানে যেটা টোকেন কারেন্সি হিসেবে কিছুদিন আগে ই রুপি বলে একটা অ্যাপ টাইপের একটা আনা হয়েছে। অ্যাকচুয়ালি অ্যাপ নয় ওটা, মানে কি বলবো, একটা মেসেজ সিস্টেমও বলা যেতে পারে, মেসেজের মাধ্যমে হতে পারে, মানে জাস্ট ভার্চুয়াল একটা কারেন্সি, কোনো বস্তুগত বিষয় থাকছে না সেখানে। ভার্চুয়ালি সেই কারেন্সিটা ইউজ করা হচ্ছে, মানে সেটা দিয়ে বিভিন্ন দ্রব্য কেনা হতে পারে, বা সেটাকে ইউজ করা যেতে পারে। তো এরকম একটা বিষয় আনা হয়েছে, যেটাকে ই রুপি বলা হচ্ছে। কিছুদিন আগে আনা হয়েছে, মানে কয়েক মাস আগে আনা হয়েছে। তো জাস্ট সেটাকে এই ক্রিপ্টোকারেন্সির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে, যেটা পরবর্তীকালে আরবিআই কিন্তু এরকম ক্রিপ্টোকারেন্সি আনবে, এরকম একটা ইঙ্গিত দিয়েছে। তো ভবিষ্যতে কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্যৎ। মানে কাগজি মুদ্রা, এই বিষয়টা কিন্তু একসময় আর থাকবে না। পুরোপুরি যখন সবার হাতে ইন্টারনেট এর সুবিধা বা সমস্ত কিছু চলে আসবে সুবিধা, তখন কিন্তু এই কারেন্সি গুলো সমস্ত ভার্চুয়াল কারেন্সি হিসেবেই থাকবে। তখন আর ওই ওই বিষয়টা কিন্তু থাকবে না আর। স্যার, আমি একটা ওই হ্যাঁ খবরে কয়েকদিন আগে হ্যাঁ, পড়েছিলাম, দিল্লিতে একটা কোনো হোটেল, ওরা ক্রিপ্টোকারেন্সি অ্যাকসেপ্ট করছে, ইন্ডিয়াতে প্রথম। অ্যাকচুয়ালি ওটাই মানে লিগাল টেন্ডার, যে বিষয়টা বললাম, যে অ্যাকচুয়ালি ওটা লিগাল টেন্ডার নয়, কারণ ওটা অ্যাকসেপ্ট করতে বাধ্য নয় কেউ। আপনি কিছু একটা জিনিস কিনলেন, সেটা দিয়ে আপনি সেই দোকানদারকে বলতে পারবেন। যারা অ্যাকসেপ্ট করবে তারা করতে পারে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। যখন ওটা বাদ দেওয়া হয়েছিল তখন ওরা কেস করে, তো তারা কিন্তু কেসে জিতে যায়। সুপ্রিম কোর্ট বলে যে ওটা চালানো যেতে পারে, কিন্তু নট অ্যাজ এ লিগাল টেন্ডার। সবাই ওটা অ্যাকসেপ্ট করতে কিন্তু বাধ্য নয়। তো সেই হিসেবে চলছে, এবং ভবিষ্যতে আরো আরো বেশি কিন্তু ওটা চলবে, আরো বেশি চলে আসবে। ওটা অনেক জায়গাতেই দেখবেন যে বিটকয়েন অ্যাকসেপ্টেড বা এরকম অনেক কিছু বলা হয়, বা এই যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি যেগুলো রয়েছে সেগুলো অ্যাকসেপ্ট করা যেতে পারে, এরকম বলা হয়। এর কিন্তু কোনো অনেক সুবিধা অসুবিধা রয়েছে। কথাটা বলে মাইনিং করা, মানে এটা কি মাইনিং করা হচ্ছে তৈরি করা, ঠিক আছে? এটা একটা মানে সফটওয়্যার সিস্টেম। তো মানে বিটকয়েন বিষয়টাই বলি। ওটা ওই যখন আসে 2009-এ যখন আসে সাতোশি নাকামোটো,
জাপানের কোনো একজন ব্যক্তি, রেকগনাইজ করা যায়নি, নামটা ওই নাম দিয়েই সে মানে ছদ্মনাম হতে পারে আর কেমন ধরে নেওয়া হয়, কোন ব্যক্তি সেটা করেছিলেন, রেকগনাইজ করা যায়নি। তো উনি একটা সিস্টেম তৈরি করলেন যে একটা নির্দিষ্ট সংখ্যক কারেন্সিকে মাইন করা যাবে, এবং মাইন করা ব্যাপারটা হচ্ছে মানে খুব স্ট্রং কম্পিউটার সিস্টেম থাকতে হবে, খুব মানে খুব ফাস্ট কাজ করতে পারে, সুপার কম্পিউটার টাইপ এরকম একটা কম্পিউটার থাকতে হবে, প্রচুর ইলেকট্রিসিটি সেখানেও প্রয়োজন হবে এনার্জি জেনারেশনের জন্য। তো সেইটার মাধ্যমে ওই তৈরি করা সম্ভব আর কি ক্রিপ্টোকারেন্সি, যেটাকে মাইনিং করা বলা হয়। যেমন যেমন ওই আমরা কিছু মাইন করে খুঁড়ে বের করে মাটির নিচে থেকে বের করে আনি সোনা বা কোনো মূল্যবান দ্রব্য, এখানেও সেটা মাইন করা হচ্ছে, সেটা ডিজিটালি করা হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। ঠিক আছে, ওই সিস্টেম থেকেই জেনারেট করা হচ্ছে, এবং ওই সিস্টেমটা এমন যে একটা নির্দিষ্ট সংখ্যক কি মাইন করা যাবে, তার বেশি কিন্তু করা যায় না। এই জন্য ওই বিটকয়েনের দেখবেন মাঝে মধ্যে প্রচুর দাম বেড়ে যায়, অনেক বেশি ভ্যালু হয়ে যায়। ওই কারণেই এটা কিন্তু একটা ফিক্সড, আমরা যেমন যেটা আগে বললাম যেটা হট মানি, ওখানে কিন্তু এই ব্যাপারটা ছিল, ওটা ফিক্সড, একটা নির্দিষ্ট সংখ্যকের পরে কিন্তু করা যাবে না, কারণ তার পিছনে একটা ভ্যালু রয়েছে, তার ব্যাকিং রয়েছে। এখানে সিস্টেমটা এমন করা রয়েছে, এখানে ভ্যালু আলাদা কিছু ব্যাকিং নেই, কিন্তু সিস্টেমটা এমন করা রয়েছে যে ওটার কিন্তু একটা আলাদা একটা বেশি পরিমাণ কিন্তু এটা করা যাবে না, নির্দিষ্ট সংখ্যকই করা যাবে। তো সেই জন্য ওই ওই ব্যাপারটা ওই ওই সিস্টেমটা ওইভাবে করা হয়, আর মাইনিং ওইটাকেই বলে। আর ওই যে টেকনোলজিটা, ওই টেকনোলজিটাকে বলে ব্লক চেইন টেকনোলজি। যে যে সিস্টেমের মধ্যে সমস্ত ডেটা থাকে, মানে কে কাকে ওই ওই বিটকয়েনের এক্সচেঞ্জ করছে, কি পরিমাণ করছে, সব ডেটা কিন্তু ওই ওই সিস্টেমটার মধ্যে থাকে, কোনো সার্ভারে থাকে না। সবচেয়ে বড় যেটা আশ্চর্যের বিষয় যে ওই যে পুরো তথ্যটা থাকছে সেটা কোনো সার্ভারে জমা থাকছে না, কোনো মেমোরি হিসেবে থাকছে না, ওটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ওই যে সিস্টেম যারা ব্যবহার করছে তাদের মধ্যেই ওটা ঘুরে বেড়াচ্ছে। ওটা হচ্ছে ব্লকচেন টেকনোলজি। আর ওই টেকনোলজিটাই কিন্তু মানে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে এখন। ওটা বিটকয়েনের জন্য এসেছিল, কিন্তু এখন বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন যে সিস্টেম আনা হচ্ছে যে পুরো ডেটা, পুরো তথ্যটা থেকে যাবে, পুরো কোনো সার্ভারে নয়, ঘুরে ফিরে বেড়াবে তথ্যটা। তো এটা হচ্ছে ওই ব্লকচেন টেকনোলজি বলা হয়, ক্রিপ্টোকারেন্সির জন্য মূলত ওটা ব্যবহার এসেছিল বিষয়টা। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আরেক, হ্যাঁ বলুন। ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, এটা একটু জেনে রাখা প্রয়োজন। এনপিসিআই একটা আমব্রেলা অর্গানাইজেশন রয়েছে, নট ফর প্রফিট কোম্পানি বলা যায়, যেটা কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী যেটা তৈরি করা হয়েছিল, নট ফর প্রফিট কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং রয়েছে। আর এটা তৈরি করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর আইবিএ, এরা এরা মিলে এটা তৈরি করেছিল এনপিসিআইটা। 2013-তে তৈরি হয়েছে, এবং এর আন্ডারে কিন্তু এই বর্তমানে যে ইউপিআই সিস্টেম বা আরো যে সিস্টেম, এই ভীম অ্যাপ, এরকম যে সিস্টেমগুলো এসেছে বর্তমানে, সেটা কিন্তু এই এনপিসিআই তৈরি করেছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা একটু মনে রাখতে হবে। মোটামুটি এই অধ্যায়ে এই এই বিষয়গুলো রয়েছে, কারেন্সি কোনটা কোন কার পিছনে কি থাকে এটা গুরুত্বপূর্ণ। আর এই এই M0 M1 এই পোর্শনটা, আর এই যে যে টার্মস গুলো বললাম, মানি মাল্টিপ্লায়ার হোক বা এই এই টার্মস গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। সরাসরি এখান থেকে প্রশ্ন থাকবেই, যে কোনো এক্সামে, মানে যেখানে ইকোনমি থাকবে সেখানে এই প্রশ্ন এখান থেকে থাকবে। আচ্ছা, এবার বলুন কার কি প্রবলেম রয়েছে, কি বোঝা যাচ্ছে যাচ্ছে না, সেগুলো আমি আরেকবার শুনবো। স্যার তাহলে M0 সাথে M1 এর রিলেশনটা কি? হ্যাঁ বলুন। M0 সাথে M4 এর রিলেশনটা কি তাহলে? M0 বলতে দেখুন, M0-র মধ্যে অনেক কিছু এসে যাচ্ছে। M0 এর সমস্ত ডিপোজিট এখানে আসছে, যে কারেন্সি উইথ পাবলিক তো থাকছেই, আরবিআই এর কাছে যে ডিপোজিট রয়েছে এক্সট্রা, আরবিআই এর কাছে এক্সেস ডিপোজিট অনেক থাকে, যেটা অনেক সময় সরকারকেও দিয়ে দিতে হয়, যেটা এক্সেস হয়, আরবিআই যেটা লাভ করে সেটা পুরোটা সেটা আসছে। ব্যাংকের কাছে যা আছে সব ক্যাশ, সবকিছু এখানে, কিন্তু কোনো টাইম ডিপোজিট আর ডিমান্ড ডিপোজিট আলাদা করা হচ্ছে না, সব ডিপোজিটের মধ্যে আসছে। এই জন্য একে হাই পাওয়ার বলা হচ্ছে, কারণ এর মধ্যে সবকিছু চলে আসছে। ঠিক আছে, যা কিছু ডিপোজিট করা আসছে সেটাও আসছে, আর মানুষের হাতে যেটা থাকছে সেটাও আসছে, পুরোটাই হচ্ছে M0। অর্থাৎ M0 জায়গাটা অনেক বেশি বড়। ব্রড মানি আমরা M3 কে বলছি ঠিকই, কিন্তু এখানে M0 সেটা কিন্তু আরো আরো বেশি এখানে পরিমাণটা আসছে। তো সেটাকে হাই পাওয়ার মানি এই জন্য বলা হচ্ছে। ঠিক আছে, M0-র সাথে M1 বা M3 M2 M4 এর কোনো রিলেশন নেই, M0 পুরো আলাদা একটা কনসেপ্ট। ঠিক আছে, এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। M1 রিলেটেড, কারণ M1 প্লাস পোস্ট অফিস দিয়ে আমরা M2 করছি,
আবার M3 এর ক্ষেত্রে M1 এর সাথে টাইম ডিপোজিট অ্যাড করছি, M4 এর 4000 পুরোটাই বোঝাচ্ছে, তাহলে M0 আর M4 দুটোর ক্ষেত্রে হ্যাঁ তো এখানে পুরোটাই বোঝাচ্ছে। পোস্ট অফিস আনা হচ্ছে না, M0 এর ক্ষেত্রে পোস্ট অফিস থাকছে না, কিন্তু এখানে শুধু আচ্ছা আচ্ছা। ব্যাংকিং এর কাছে যে মানিটা সেটা শুধু বোঝাচ্ছে, এখানে কোনো পোস্ট অফিস নেই, ঠিক আছে? পোস্ট অফিসের মানিটা এখানে আসছে না। আর এই M4 এর ক্ষেত্রে কিন্তু এই এই পুরো পুরো অংশটা এটা আসছে, M3 প্লাস এই অংশটা আসছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আর নিয়ার মানিটা তো বললামই যে যেটা মানি কিন্তু মানে খুব কাছাকাছি, মানি নয়, সরাসরি মানি নয়, কিন্তু মানিতে কনভার্ট করে নেওয়া যায় খুব সহজে, সেটাকে নিয়ার মানি বলা হচ্ছে। আর আরো যে এখানে টার্মস গুলো রয়েছে, ঠিক আছে? আর আর কোনটা অসুবিধা আছে আমি তাহলে আরেকবার বলবো। মাল্টিপ্লায়ারটা বোঝা গেছে? আমি জিজ্ঞাসা করব কিন্তু কাউকে, ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য বলবো, তা না হলে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কার কোনটা সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে। এখানে অসুবিধা কিছু নেই, আমি দরকার হলে আরো একবার বলে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারে কিন্তু আমি ফিরবো না, আর এখানে এটা কমপ্লিট হয়ে গেলে এটা কভার হয়ে গেলে আমি এটাতে আর ফিরবো না। এগুলো নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি যদিও, পরবর্তী ব্যাংকিংটা আরো আরো বেশি ডিটেলস রয়েছে এখানে, জাস্ট এটা মানি অংশটা জাস্ট ব্যাংকিং এর প্রথমের অংশটা, তো এরপরে ব্যাংকিং যখন যাব সেটা আরো বেশি ডিটেলস আসবে, তো এই জায়গাতে কিন্তু আমি ফিরবো না, এই জন্য বলছি পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার করে রাখার দরকার রয়েছে। তো যে কোনো যা প্রবলেম হচ্ছে একটু একটু আমি শুনবো আরো, আর কোনটা সমস্যা হলো? স্যার কোনো রিয়েল টাইম এক্সাম্পল কি মানে আমাদের আপনি পরে দিতে পারবেন? এই মানে M0, M1, M2, M3, M4 এগুলোকে একসাথে ইয়ে করে, মানে কোনো রিয়েল টাইম একটু প্রবলেম মাথায় থাকলে তাহলে জিনিসগুলো মনে থাকতো। দেখুন তাহলে শর্ট মানে কিছু মনে রাখতে হবে, ওই জাস্ট M0 ইজ ইকুয়াল টু এটা, মানে জাস্ট একটা পেজে আপনি ওটা লিখে রাখতে পারেন, কারণ এখানে এক্সাম্পল বলতে এটা সরাসরি এক্সাম্পল দিয়েই বলা রয়েছে যে এটা কিন্তু পুরো একটা দেশের বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কোনো পার্টিকুলার এরিয়াতে বা পার্টিকুলার বিষয় কিছু নয়, পুরো একটা দেশের হিসাবে এটা হিসেব করা হচ্ছে, কারণ এই কারেন্সি উইথ পাবলিক মানে ওই সারা দেশের মধ্যে সারা মানুষের যে যেটা অর্থটা আছে সেটাই পুরোটাই বোঝাচ্ছে। তো এখানে ওরকম আলাদা কিছু ব্যাপার নেই। এবার আপনি যেটা বলছেন ওই মনে রাখার জন্য জাস্ট ছোট করে এই বিষয়গুলোকে লিখে রাখতে হবে, এছাড়া এখানে আর কোনো পদ্ধতি কিন্তু আলাদা কিছু নেই। এখানে যেমন এই M2 মানে এখানে পোস্ট অফিস, M2 আর M4 এর মধ্যে মিল রয়েছে, এদের দুজনের ক্ষেত্রেই পোস্ট অফিসের ব্যাপারটা আসছে। আর M1 বা M3 তে কিন্তু পোস্ট অফিস ব্যাপারটা একেবারেই নেই। এরকম ভাবে বিষয়টা মনে রাখতে, এটা মনে রাখতেই হবে, কারণ এটা বারবার প্রশ্ন এসে থাকে, আর ভবিষ্যতেও কিন্তু এই জায়গাতে প্রশ্ন আসবে, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, আর টার্মস গুলো তো অবশ্যই ইকোনমিতে টার্মস গুলোই সবকিছু, টার্মস বুঝে ফেলা মানে ইকোনমিতে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরো আরো কিছু প্রশ্ন থাকলে বলুন, আমি সেটা চেষ্টা করবো যতটা সম্ভব বলতে। এখানে ইনফরমেশন ছাড়া কিছু নেই, এই জায়গাতে শেষের দিকে এখানে ইনফরমেশন ছাড়া কিছু নেই এই জায়গাটা, আহ এই এই টার্মস গুলো থেকে কিছু সমস্যা থাকলে বলুন। মানি মাল্টিপ্লায়ারটাই বলুন, মানি মাল্টিপ্লায়ার মানে কি, কতটা কি বোঝাতে পারলাম আমি জানি না, মানি মানি মাল্টিপ্লায়ারটা কি কি মনে হচ্ছে বলুন, কেউ একজন বলুন, মানি মাল্টিপ্লায়ার বিষয়টা কি? বলবো? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, মানি মাল্টিপ্লায়ারটা বোঝানো হচ্ছে মানে একটা আহ, আহ, কোনো টাকা কোনো ব্যক্তির কাছে থাকলে সেই টাকাটা সার্কুলেশনের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে হস্তান্তরিত হয়ে তার সাথে উম, আহ, আহ, তার আরো কাজের মাধ্যমে সেই টাকার পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়াটাকে মানি মাল্টিপ্লায়ার। মানে উদাহরণ দিয়ে যদি এই যেটা আপনি উদাহরণ দিলেন, মানে একটা হ্যাঁ ব্যক্তি যদি এক্স টাকা আছে তার মধ্যে, মানে 100 টাকা ধরলাম আছে তার হুম মধ্যে 50 টাকা সে ব্যাংকে রাখলো, হুম সেখানে ব্যাংক আরো 40 টাকা যখন কোনো একটা লোককে লোন দিল, সেই লোকটা সেই লোনটাকে কোনো তার বিজনেসে খাটিয়ে সেই 40 টাকা থেকে সেখানে প্রফিট করে আরো সেটাকে 100 টাকা তৈরি করে ফেলতে পারলো। না, এই এখানে একশো একটা টাকা ভুল হচ্ছে, এখানে একটা ভুল হচ্ছে, প্রফিটের ব্যাপারটা এখানে কিন্তু আসছেই না।
এখানে আচ্ছা প্রফিটের কিছু ব্যাপার আসছে না, বা ওই প্রথমে যেটা বলছিলেন যে সুদের জন্য বেড়ে যাচ্ছে, সেরকম কোনো ব্যাপার এখানে আসছে না। সেটা অনেক পরের বিষয় যে সুদ পাচ্ছে বা সেটা, সেই যে বাড়া, সেই যে সুদ পেয়ে বাড়া বা কেউ প্রফিট লাভ করছে, এখানে ওই প্রফিটের ব্যাপার কিচ্ছু আসছে না। এখানে জাস্ট সার্কুলেশনের মাধ্যমে বাড়ছে। কেন বাড়ছে? এটা একজন ব্যক্তির থেকে একজন ব্যক্তির হাতে গেলে কিন্তু বাড়তো না। এটা বাড়ছে একটাই কারণে, সেটা হচ্ছে ব্যাংকের কাছে যখনই যাচ্ছে তখনই কিন্তু ব্যাপারটা বাড়ছে। কারণ কি? কারণ ব্যাংকের কাছে যখন জমা রাখা হচ্ছে, আমি তো জানি আমার আমার 50 টাকা ব্যাংকে জমা রয়েছে, কিন্তু ব্যাংক ওই টাকাটা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তাহলে আমার হিসাব মতো আমার কাছে 50 টাকা অলরেডি রয়েছে, আমার ব্যাংকে অলরেডি 50 টাকা রয়েছে। আবার ব্যাংকের হিসাব মতো ব্যাংকের কাছে আবার ওই টাকাটা রয়েছে। আবার ব্যাংক যখন আরেকজন ব্যক্তিকে সেটা দিল, সেই ব্যক্তির হিসাব মতো আবার তার কাছে সেই টাকাটা রয়েছে। আবার সে যখন আরেকজন ব্যক্তিকে দিল, এখানে তার কাছেও সেই টাকাটা রয়েছে। এই যে লাইনটা যেটা এখানে যে ওয়ার্ডটা বলছে যে টু গ্রেটার ফাইনাল ইনক্রিজ ইন টোটাল মানি সাপ্লাই, মানে হ্যাঁ, মানিটা সাপ্লাইটা বাড়ছে এটা কিভাবে, মানে যখন আহ, মানি সাপ্লাই টোটাল বাড়ছে না, হিসাব মতো তো বাড়ছেই। ওই যে আমি টোটাল মানি সাপ্লাই, এই যে ফাইনাল, এখানে বলছি, ই ডিসক্রাইব হাউ অ্যান ইনিশিয়াল ডিপোজিট, ওই যে প্রথমে ইনিশিয়াল ডিপোজিট, যেটা আমি ওই 50 টাকাটা যেটা বলছি, লিডস টু এ গ্রেটার ফাইনাল ইনক্রিজ ইন দ্য টোটাল মানি সাপ্লাই। টোটাল যে মার্কেটে, যে মার্কেটে ছড়িয়ে যাচ্ছে ব্যাপারটা, ওই ওই ব্যাংকের কাছে গেল, ব্যাংক আবার সেটা একজন ব্যক্তিকে দিচ্ছে, তাহলে মার্কেটে ছড়ালো। আবার সে সে আবার আরেকজন ব্যক্তিকে দিচ্ছে, সে আবার যাকে দিচ্ছে মানে সে তার কাছে পেতো টাকাটা, সে তাকে দিল, সেই ব্যক্তি আবার গিয়ে আবার অন্য একটা ব্যাংকে জমা দিচ্ছে, বা যে কোনো ব্যাংকে জমা দিচ্ছে। তো তার মানে কি, তাদের হিসাব মতো তার কাছে তো ওই টাকাটা রয়েছে। আমি 50 টাকা ব্যাংকে জমা দিলাম, আমি জানি আমার কাছে ওই 50 টাকা রয়েছে। ব্যাংক যাকে ধার দিচ্ছে, ব্যাংক জানে আমার কাছে ওই 40 টাকা রয়েছে। যে আবার ওইটা ওইটা যাকে দিল, সে জানে আমার কাছে 40 টাকা রয়েছে। তখন আর ওই ব্যক্তির কাছে থাকছে না, তখন একজনের কাছে থাকছে। সে কিছু দিল তার থেকে, সে আবার কিছুটা ব্যাংকে জমা রাখলো, তার হিসাব মতো সে তার ব্যাংকে তো আবার কিছুটা টাকা জমা রাখছে। অ্যাকচুয়ালি টাকাটা কিন্তু বাড়ছে না। মানে আমি যদি ফিজিক্যালি ধরি, ফিজিক্যালি বাড়ছে না, কিন্তু ওই টাকাটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। কিন্তু প্রত্যেক ব্যক্তি তো হিসাব রাখছে যে আমার কাছে এই টাকাটা রয়েছে, তার জন্য টোটালি আমার টাকাটাকে টোটাল বেড়ে যাচ্ছে। কি বলছি, বোঝা গেল? ব্যাংকের কাছেও সেই সেই টাকাটাই রয়েছে, ব্যাংক জানে তার কাছে সেই টাকা রয়েছে, কিন্তু সে ধার দিলে কি হবে, সে জানে তার কাছে সেই টাকা রয়েছে। আবার আরেকজন ব্যক্তি যখন সেই টাকাটাই ব্যাংকে রাখছে, তার হিসাব মতো সেই টাকাটা তার কাছে রয়েছে, আবার সেই ব্যাংকের হিসাব মতো সেই টাকাটা তার কাছে রয়েছে। তো টোটাল হিসাবে তাহলে সেটা বেড়ে যাচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, হিসাবে বাড়ছে, অ্যাকচুয়াল কিন্তু বাড়ছে না। টোটাল যে হিসাবে, সেই হিসাবটা বাড়ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে বুঝতে পেরেছে কি? আমি আমি বুঝতে পারলাম না, প্রত্যেকে বুঝতে পেরেছে, কারণ হ্যাঁ স্যার, আহ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ব্যাপারটা খুব একটা কঠিন কিছু নয় এখানে। আর এখানে কিন্তু কোনো ইন্টারেস্টের ব্যাপার আসছে না, কোনো এখানে প্রফিটের ব্যাপার আসছে না। জাস্ট ওটা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ব্যাংকে, ব্যাংক থেকে আরেকজনের কাছে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য মনে হচ্ছে বা বা বিভিন্ন ব্যক্তি হিসাব রাখছে যে এটা তাদের কাছে বেড়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। আর এর এফেক্টটা কি হচ্ছে, যত বেশি এটা সার্কুলেশন হবে, ইকোনমিটা কিন্তু তত বেশি চাঙ্গা হবে। যত বেশি সার্কুলেশন মানি হবে, তত বেশি চাঙ্গা হবে। এই জন্যই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করা হয়, একটাই কারণে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যত হবে, মানুষ ব্যাংকে এগুলো রাখবে, ব্যাংক সেটা কাউকে লোন দিতে পারবে। আর যদি সে মানুষটার কাছে পড়ে থাকতো, সেটা ব্যাংক ওই লোন দিত না, তার ফলে ইনভেস্টমেন্ট হতো না, আর তাহলে সেটা মার্কেটে আসতো না, ইনভেস্টমেন্ট হতো না। ওই ওই ইনভেস্টমেন্টের ফলে আরেকটা নতুন কিছু তৈরি হতে পারে, নতুন প্রোডাকশন তৈরি হতে পারে। কিন্তু যখন সেটা বাড়িতে কারো কাছে রয়েছে, কারো সিন্ধুকের মধ্যে ভরা রয়েছে সেটা, তখন কিন্তু সেটা ইকোনমিতে কোনো কাজে লাগছে না, তার জন্য কোনো প্রোডাকশন বাড়ছে না, কোনো সুবিধা সেখান থেকে হচ্ছে না। তো সেই জন্যই মানি মাল্টিপ্লায়ার কনসেপ্টটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকটা কেন কেন গুরুত্বপূর্ণ বা কেন পড়ছি সেটা একটু ভাবাটা প্রয়োজন, তাহলে ব্যাপারগুলো মাথায় থাকবে বা বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। যে এই বিষয়গুলো কেন কেন প্রয়োজন, বা আমরা এই অর্থনীতির মধ্যে আমরা এগুলোকে কেন আনছি, এই টার্মস গুলোকে আনার কি প্রয়োজন আছে। ঠিক আছে, যে কোনো টার্মসের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। বাজেটের ক্ষেত্রে বিভিন্ন টার্মস আছে, হাজারো টার্মস রয়েছে বাজেটে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হিসেব করার জন্য, আলাদা আলাদা বোঝার জন্য যে অর্থনীতিটা এরকম হয় বা এই বিষয়টা করলে এই বিষয়টা হয়, সেটা বোঝার জন্যই কিন্তু এই আলাদা আলাদা ডেফিনেশন গুলো তৈরি হয়, আলাদা আলাদা টার্মস গুলো আসে। ঠিক আছে, আচ্ছা, হট মানিটা কি বোঝা গেছে? এটা কিন্তু পার্টিকুলার, মানে এখানে যেমন ফান্ড দিয়ে বলা রয়েছে, এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো সঞ্চয় নয়, কোনো আরবিআই এর কাছে রয়েছে বা কোনো ব্যাংকের কাছে রয়েছে, এরকম কোনো সঞ্চয় নয়। ঠিক আছে,
এটা কি বলতে পারবে কেউ? হ্যাঁ, মানে এটা আহ, আহ, একটা প্রসেস যেটার মধ্যে দিয়ে মানে ব্যালেন্স অফ পেমেন্ট বা আহ, উম, যে ইন্টারেস্ট রেট সেইগুলো ধার্য করা হয়, তাকে হট মানি বলে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিকই বলেছেন যে এটা কিন্তু জাস্ট একটা কনসেপ্ট বলা যায়। এটা কিন্তু পুরোপুরি মানে কোনো একটা পার্টিকুলার বস্তুগত অর্থ বা এরকম কিছু ব্যাপার নয়, এটা জাস্ট একটা কনসেপ্ট। এইভাবে আমরা এই হিসাবগুলো আনছি, ঠিক আছে? যে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রেই হোক বা রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রেই হোক বা এই এক্সচেঞ্জ রেট অফ রেসিপিয়েন্ট, যে আলাদা আলাদা এক্সচেঞ্জ রেট হয় আলাদা আলাদা কারেন্সির, সেটা কিন্তু এই এই মানি থেকে এই হিসাবটা করা হয়, ঠিক আছে? জাস্ট এটা একটা কনসেপ্ট, কোনো আলাদা কোনো মানে বস্তুগত কোনো বিষয় এর মধ্যে নেই। মানে এখান ফিয়াট, থেকে কি ওই বেস পয়েন্ট ক্যালকুলেশন ওইগুলো আসে নাকি? হ্যাঁ, বিভিন্ন রকম ক্যালকুলেশন এখান থেকে আসে। দেখুন, এটা বিরাট বড় গুরুত্ব রয়েছে। মানে একটা একটা দেশের এই যে ব্যালেন্স অফ পেমেন্ট কিরকম হবে, পুরোপুরি এক্সপোর্ট ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্ট। আমি ব্যালেন্স অফ পেমেন্ট যেটা পড়িয়েছিলাম, আমি ছোট্ট করে জাস্ট একটু বলছি। মানে কোনো একটা দেশ যেটা এক্সপোর্ট করছে, ব্যালেন্স অফ পেমেন্টের কিন্তু আমাদের দেশে যে খরচ হচ্ছে তার মধ্যে কোনো কিছু ধরা হয় না। জাস্ট এক্সপোর্ট আর ইম্পোর্ট এই দুটো কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পড়ে। তো পুরোপুরি এক্সটার্নাল ইকোনমির ক্ষেত্রে পুরোপুরি এটা গুরুত্বপূর্ণ ব্যালেন্স অফ পেমেন্ট। তো সেটাও এখান থেকে দেখা হচ্ছে। আবার এখান থেকে এক্সচেঞ্জ রেটও দেখা হচ্ছে। এক্সচেঞ্জ রেটটা কিন্তু এখানে স্ট্রেনদেন হচ্ছে। মানে একটা একটা দেশের মানি যত বেশি স্ট্রং হবে, একটা দেশের মুদ্রা যত বেশি স্ট্রং হবে, এক্সচেঞ্জ রেটটা কিন্তু তত ভালো হবে। আমাদের আমাদের মুদ্রা কিন্তু আগের থেকে এখন বর্তমানে স্ট্রং হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। মানে একটু একটু মানে যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে থাকেন তাহলে তাহলে দেখবেন যে আমাদের ফরেক্স রিজার্ভ কিন্তু বিরাট বেড়ে গেছে। প্রায় 642 বিলিয়ন ইউএস ডলার এই মধ্যে ফরেক্স রিজার্ভ রয়েছে, যেটা সারা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম ফরেক্স রিজার্ভ। তো যত বেশি এই রিজার্ভটা বাড়বে তত বেশি কিন্তু আমাদের দেশের মুদ্রা স্ট্রং হবে। মানে ওই যে বর্তমানে ধরে নেওয়া যাক, আমি আবারও বলছি, এক্সাক্ট ভ্যালুটা আমি জানি না এই মুহূর্তে, আমি দেখিনি বেশ কিছুদিন। 60 থেকে 65 টাকা আমি ধরে নিলাম আমাদের মানে ডলার, $1 সমান 60 থেকে 65 টাকা। যত বেশি আমাদের রুপি ভ্যালু বাড়বে, রুপির ভ্যালুটা যত বেশি বাড়বে তত কিন্তু ওটা কমে আসবে, ওটা 50 টাকা হয়ে যাবে, 40 টাকা হয়ে যাবে। তার মানে আমাদের রুপি স্ট্রং হচ্ছে ডলারের ভিত্তিতে, রুপি কিন্তু স্ট্রং হচ্ছে। তো এই যে এক্সচেঞ্জ রেট, একটা দেশের সাথে একটা দেশের এই যে কারেন্সির এক্সচেঞ্জ রেট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পুরো আমাদের আন্তর্জাতিক বাণিজ্যটাকে ডিপেন্ড করে কিন্তু এক্সচেঞ্জ রেটের ওপর। কিরকম ব্যাপারটা? যখন দেখা যায় যে এক্সপোর্টটাকে বাড়াতে হবে, বিদেশে প্রচুর আমাদের জিনিসপত্র বিদেশে ছড়াতে হবে, বিদেশের মার্কেটটাকে ধরতে হবে, তখন কি করা হয়? ওই এক্সচেঞ্জ রেটটা কিন্তু ম্যানিপুলেট করে কমানো হয়। এটা আরবিআই করে থাকে। তো যেটাকে অবমূল্যায়ন বলা হয়, এটা করে থাকে। তো তার ফলে কি হয়? আমাদের যে দ্রব্যগুলো সেই দামটা বিদেশে কমে যায়, রুপির ভ্যালু কমে গেল, তার ফলে সেটা সস্তা হয়ে গেল। সস্তা হয়ে গেলে তখন ওইখানকার বিভিন্ন দেশের লোক কিন্তু এটা বেশি করে কিনবে। তো এক্সপোর্ট বাড়ানোর জন্য এই কাজটা করা হয়, এবং এটা কিন্তু একটা লিমিট পর্যন্তই করা যায়, বেশি করা যায় না। যার জন্য ইউএসএ থেকে বর্তমানে বেশ কিছুদিন আগেই মানে ইন্ডিয়াকে এরকম মানি ম্যানিপুলেটর হিসেবে একটা ওরা ঘোষণা করেছে যে ইন্ডিয়া কিন্তু রুপি স্ট্রং হওয়া সত্ত্বেও এক্সপোর্ট বাড়ানোর জন্য এই জিনিসটা করছে। এটা এটা ওরা জাস্ট অভিযোগ করেছে, বিভিন্ন সব দেশই করে থাকে, অভিযোগও সব দেশই করে থাকে। যাই হোক, সেটা কথা নয়, কিন্তু এক্সচেঞ্জ রেটের একটা বিরাট বড় গুরুত্ব রয়েছে। তো এই কারেন্সি রেট কমানো বাড়ানো এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত এই এই বিষয়টা থেকে কিন্তু এটা একটা দেখে বোঝা যায় যে কোনো দেশের এক্সচেঞ্জ রেটটা কিরকম হবে, বা সে তার ব্যালেন্স অফ পেমেন্টটা কেমন হবে, বা তার এই যে রেট অফ ইন্টারেস্ট কেমন হবে। এটা পুরোপুরি হট মানিটা দেখে কিন্তু বোঝা যায়, ঠিক আছে? মানির পজিশনটা দেখে বোঝা যায় যে একটা দেশের এই এই পোর্শনগুলো কিরকম হবে। যদি এটা স্ট্রং হতে থাকে তার মানে কিন্তু অর্থনীতি ভালো দিকে যাচ্ছে, এটা এটা বুঝতে হবে। তো এই এই জন্যই এই কনসেপ্টটা আনা হয়েছে যে হট মানি, এই কনসেপ্টটা কিন্তু এই এই জিনিসগুলোকে সবকটাকে ইনফ্লুয়েন্স করছে হট মানি, ঠিক আছে? তো এই ব্যাপারটা রয়েছে। আর ফিয়াট মানি হোক বা সফট মানি বা এই এই সমস্ত কিছু এখানে গুরুত্বপূর্ণ। আমি মোটামুটি এখানে বলেছি, আশা করা যায় বুঝতে পারা গেছে ম্যাক্সিমাম পোর্শন। আর এই
অর্থের যে কাজ রয়েছে জাস্ট একটু জেনে রাখা প্রয়োজন। এটা সরাসরি প্রশ্ন আসেনি কোনোদিন, তার মানে এই নয় যে আসবে না, আসতেই পারে। তো প্রত্যেকটা জায়গা এখানে দেখে রাখতে হবে। আমি পিডিএফটা শেয়ার করে দিচ্ছি, খুব ভালো করে দেখে রাখবেন একদম। মানে ইকোনমির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পোর্শন গুলো, মানি ব্যাংকিং এই পোর্শন গুলো, ঠিক আছে? তো বোঝা গেছে আশা করছি। আর কারো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, আমি তাহলে আজকে সেশনটা এখানে কমপ্লিট করছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।